हेलो स्टूडेंट्स, वेलकम टू फिजिक्स वाला, वेलकम टू PW বাংলা। তো আজকে PW বাংলাতে তোমাদের দীর্ঘ অনেক দিনের বলা একটা রিকোয়েস্ট বা তোমাদের দীর্ঘদিনের একটা ইচ্ছা যেটা তোমরা অনেক দিন ধরে প্রকাশ করেছো, তো সেটা আলটিমেটলি সেটার একটা বহিঃপ্রকাশ হয়েছে এবং তার জন্য আমরা নিয়ে চলে এসেছি জেন পাসের জন্য নাইটিঙ্গেল একটা আমাদের কি না ক্র্যাশ কোর্স। তো এই যে ক্র্যাশ কোর্সটা আমরা করব নাইটিঙ্গেল এই ব্যাচটাতে, তো এটা জাস্ট যেহেতু তোমাদের পরীক্ষার কিছুদিনের মধ্যে, তো আমরা বেসিক্যালি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার ডিসকাশন করব এবং তার সাথে সাথে এই কোয়েশ্চেন আনসারগুলো কোন টপিক থেকে এসছে বা কোন কনসেপ্টটা এখানে লেগেছে সেই কনসেপ্টগুলোকেও ছোট্ট করে আমরা ডিসকাশন কিন্তু করে ফেলবো এখানে। তো দিস পার্ট ইজ অ্যাকচুয়ালি যেহেতু তোমাদের পরীক্ষাটা কিছু দিনের মধ্যেই, আর কয়েক দিনের মধ্যে বা কয়েক সপ্তাহের মধ্যে আমি বলতে পারি তোমাদের পরীক্ষা, এবং সেই সময় যেহেতু তোমাদের প্রিপারেশনটা একদম অন পয়েন্ট হওয়া উচিত, যাদের পড়াশুনো হয়ে গেছে, যারা পড়ে ফেলেছো, তো এখন সময়টা হচ্ছে প্র্যাকটিসের সময়। তো আমরা করব কিছু কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস, যে প্র্যাকটিসগুলো কেন দরকার, যাতে তোমরা যখন এক্সাম দাও তাতে তোমাদের একটা আইডিয়া হয়ে যাক যে যেহেতু এই এক্সামটা জেন পাসটা উইচ ইজ ইজিয়ার দেন নিট বলা হয়, যদিও নিটের কোয়েশ্চেন এবার অনেক ইজি এসেছিল, সো দিস এক্সাম কনসিডার্ড অ্যাজ ইজিয়ার দেন নিট, বাট এখানে যে পার্টগুলো থেকে প্রশ্ন আসে বা কোন পার্টগুলো আমাদের ভালো করে পড়তে হবে সেগুলো কিন্তু একটু আমরা বেশি ফোকাস করে দেখে নেব, ঠিক আছে? তো আজকে আমরা শুরু করছি এই ব্যাচটা, তো দেখা যাক কি করা যাবে আজকে। তো আজকে যে জিনিসটা আমি ইনিশিয়ালি বলবো যে পড়ছি আমরা জেন পাসের ব্যাচ, তার সিলেবাস আমরা জানি, কিন্তু কোন পার্টগুলোতে যদি আমরা প্রিভিয়াস কিছু ইয়ারের কোয়েশ্চেন অ্যানালিসিস করে থাকি তাহলে কোন পার্টগুলোতে আমাদের বেশি করে ফোকাস করতে হবে সেই পার্টটা আমরা দেখব। তো ফোকাস করার যদি জায়গা আমি বলি, তা ফোকাস করার অনেকগুলো জায়গা আছে। যেমন আমাদের খুব ভালো করে পড়তে হবে হচ্ছে অ্যানিমাল কিংডম, অ্যানিমাল কিংডম, বা যেটাকে আমি বলতে পারি কি না প্রাণী রাজ্য, রাইট? প্রাণী রাজ্যের পরে যেটা খুব ইম্পর্টেন্স রাখে সেটা আমাদের পড়তে হবে হচ্ছে টিস্যুর ব্যাপারে, যেটা আমরা স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস পড়ি, তো সেখানে বিভিন্ন ধরনের টিস্যুর ব্যাপারে আমাদের পড়তে হয়। তাহলে আমাদের পড়তে হবে অ্যাবাউট অ্যানিমাল টিস্যু, অর্থাৎ প্রাণী কলা, যেটাকে আমরা স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালসের মধ্যে রাখি, রাইট? আমি লিখে দিই তাহলে তোমাদের ডাউট না হয়। ইন অ্যানিমালস, রাইট? ওকে, এর সাথে সাথে কোন পার্টটা আরো বেশি ফোকাস দিয়ে পড়তে হবে সেটা হচ্ছে না হিউম্যান ফিজিওলজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা নিটের যে ক্ষেত্রে যেমন ইম্পর্টেন্ট, সেরকমই হিউম্যান ফিজিওলজি বা মানব শারীরবিদ্যা, বা যেটাকে বলা হয় কি না মানব শারীর বিদ্যা, ভীষণ ইম্পর্টেন্ট। এটা আমি তোমাদের 11-এর কথা বলছি। এটা কার কথা বলছি? গ্রেড 11-এর কথা বলছি, 11th গ্রেডের কথা বলছি আমি, যেটা আমাদের খুব দরকার 11th গ্রেডের জন্য। তো একদিন আমি 11টা ডিসকাস করব ভেবেছি, আর একদিন আমাদের 12 ডিসকাশন হবে, ঠিক আছে? তো 11 যে ডিসকাশনটা করব তার মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি, তাহলে অ্যানিমাল কিংডম ভালো করে পড়তে হবে, অ্যানিমাল টিস্যু এবং হিউম্যান ফিজিওলজি ভীষণ ভালো করে পড়তে হবে। হিউম্যান ফিজিওলজির মধ্যে যে যে মেন চ্যাপ্টারগুলো আছে, সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, হরমোনের খুব ইম্পর্টেন্ট রোল আছে, কারণ রিসেন্ট কিছু ইয়ার্সে দেখা যায় যে হরমোনসের থেকে ভীষণ প্রশ্ন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, ডিফারেন্ট হরমোনের ফাংশন খুব ইম্পর্টেন্ট একটা টপিকের মধ্যে কিন্তু পড়ছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের ফোকাস করে দেখতে হবে, এবং আজকে যে কোয়েশ্চেনগুলো মেনলি আমি এনেছি সেটা কিন্তু এই পার্টটা থেকেই কিন্তু আমরা করব। আমরা যে কোয়েশ্চেনগুলো করব সেটা কিন্তু এই পার্টটা থেকেই করব, রাইট? তো আশা করি বোঝা যাবে। ডাউট থাকলে তো জিজ্ঞাসা করোই, এবং যেহেতু লাস্ট মোমেন্ট তোমরাও দেখো যে তোমরা এই আনসারগুলো ঠিকঠাকভাবে করতে পারছো কিনা এবং কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা। তো শুরু করে দিই আজকে প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছি ব্লাস্টোপোর ছিদ্রটি যাতে উন্মুক্ত হয়। নাও হোয়াট ইজ ব্লাস্টোপোর? ব্লাস্টোপোর ব্যাপারটা কি? তাহলে যখন আমরা ডেভেলপমেন্ট দেখি, কিসের ডেভেলপমেন্ট দেখি না, যখন আমরা জানি যে একটি স্পার্ম এবং তার সাথে একটি সেকেন্ডারি উসাইট,
এই দুটো যখন জুড়ছে, জোড়ার পরে আলটিমেটলি কি তৈরি হয়ে যায়? আলটিমেটলি তৈরি হয়ে যায় একটা জাইগোট, রাইট? এবং জাইগোটটি যখন তৈরি হয়ে যাচ্ছে এরপরে কি হয়? এর কোষ বিভাজন হতে থাকে, যেটাকে আমরা কি বলি? ক্লিভেজ। তাহলে যে টপিকগুলো আমি বলছি না বা প্রশ্নে নেই, সেই টপিকগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে একটা জাইগোট থেকে যখন কোষ বিভাজন হচ্ছে তখন সেই কোষ বিভাজনটাকে আমরা কি বলি? ক্লিভেজ বলি, রাইট? তো ক্লিভেজের পরে কোষ বিভাজন যখন হয়ে গেল, তারপরে আমরা তিনটে লেয়ার দেখতে পাবো, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। তো আমরা দেখতে পাবো এরমভাবে থাকবে হচ্ছে এন্ডোডার্ম। এন্ডোডার্মের পরের যে লেয়ারটা থাকবে এখানে আমরা কি পেয়ে যাব? মেসোডার্ম। মেসোডার্ম লেয়ারটা পাবো এবং মেসোডার্ম লেয়ার থেকে কি হয় আমরা জানি? সিলম তৈরি হয়, রাইট? সিলম হচ্ছে দেহ গহ্বর, যেটা মেসোডার্ম দিয়ে ঢাকা থাকে। এবং একদম বাইরের দিকে আমরা কি পেয়ে যাব? এক্টোডার্মকে, রাইট? এরম ভাবে বাইরের দিকে কি থাকবে? এক্টোডার্ম। এটা কখন হবে? যখন গ্র্যাস্টুলেশন হয়, রাইট? যখন গ্র্যাস্টুলেশন হয় তখন আমরা তিনটে লেয়ার দেখতে পাচ্ছি। তো একদম বাইরের যে লেয়ারটা থাকবে সেটাকে আমরা বলবো কি? এক্টোডার্ম। মাঝের যে লেয়ারটা থাকবে সেটাকে আমরা কি বলবো? মেসোডার্ম। এবং তারপরে ভিতরে যে লেয়ারটি রয়েছে সেটাকে আমরা কি বলবো? এন্ডোডার্ম। এবং এটাকে যদি আমরা এইভাবে কাটি, মানে ধরো কোনো একটা জিনিস আছে যেটা এরম ভাবে রয়েছে, সেটাকে আমরা যখন কাটবো, কাটার পরে কি দেখতে পাবো? এখানে এর পরবর্তীকালে কি তৈরি হয়? একটা এরকম ভাঁজ তৈরি হয়। কি তৈরি হয়? একটা ভাঁজ তৈরি হয়। এরকম ভাবে একটা ভাঁজ তৈরি হয় এবং এই যে ভাঁজটা তৈরি হয় এটা লাইন থাকে এইভাবে, এবং এর মুখের দিকে যে ছিদ্রটি থাকে, এই যে ছিদ্রটি প্রস্তুত আছে, এটিকে বলা হয় হচ্ছে ব্লাস্টোপোর। এবং ব্লাস্টোপোরটা আলটিমেটলি কিসে ওপেন হয়? কিসে ওপেন হয়? এই যে স্ট্রাকচারটা, এটাকে বলা হয় হচ্ছে দ্য প্রিমিটিভ গাট। প্রিমিটিভ গাট বা আর্কেনটেরন, রাইট? প্রিমিটিভ গাট বা আর্কেনটেরন মানে কি? যেখান থেকে ভবিষ্যতে পৌষ্টিক তন্ত্রের সৃষ্টি হবে। প্রিমিটিভ গাট মানে কি? গাট মানে হলো পৌষ্টিক তন্ত্র। তাহলে এখান থেকে আলটিমেটলি পরবর্তীকালে কি তৈরি হবে? না পৌষ্টিক নালী। বোঝা গেল কথাটা? তাহলে এই যে মাঝের যে জায়গাটা, তাহলে এটাকে কি বলা হবে? এখান থেকে কি তৈরি হচ্ছে? আর্কেনটেরন। তাহলে ব্লাস্টোপোরটা কিসের ওপেনিং আমি বলতে পারি? আর্কেনটেরন। এবার এই যে ওপেনিংটা, এই যে ব্লাস্টোপোরটা, এটার থেকে আরো প্রশ্ন আসতে পারে। যেমন কেউ অর্গানিজম আছে যাদের ব্লাস্টোপোরটা যখন তৈরি হয় প্রথমে মুখ তৈরি হয়, পরবর্তীকালে পায়ুছিদ্র তৈরি হয়, ঠিক আছে? তাহলে প্রোটোস্টোম। আবার এরকম হতে পারে যাদের আগে ব্লাস্টোপোর থেকে পায়ুছিদ্র তৈরি হয়, পরবর্তীকালে সেখান থেকে মুখছিদ্র তৈরি হয়, সেটাকে বলা হয় ডয়টেরোস্টোম। তাহলে এরকম অনেক টপিক আছে যেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা কি পেয়ে যাব? এই প্রশ্নটার উত্তর পেয়ে যাব কিন্তু আমরা আর্কেনটেরন। ব্লাস্টোসেল কখন তৈরি হবে? যখন মরুলা, পরপর যখন আমরা স্টেজেস গুলো জানি যে কি হয় না, জাইগোট, জাইগোটের পরে কি তৈরি হয়? জাইগোটের পরে কি তৈরি হবে? জাইগোটের পরে তৈরি হবে হচ্ছে মরুলা। মরুলার পরে তৈরি কি হবে? না ব্লাস্টুলা। ব্লাস্টুলার পরে তৈরি হয়ে যাবে কি? গ্যাস্ট্রুলা। এটাই পরপর সিকোয়েন্স, তাই তো? তো এর মধ্যে যখন ব্লাস্টুলা দশাতে যাবে তখন কি তৈরি হবে? তখন একটা গহ্বর তৈরি হবে। গহ্বর বলতে কি না, কিছু কিছু কোষ এরকম বাইরের দিকে অবস্থান করবে এবং কিছু কোষ ভিতরের দিকে এরকম ভাবে ইনার সেল মাস বা অন্তঃস্থ কোষপুঞ্জ তৈরি করবে। এই যে মাঝের যে গহ্বরটা, এটাকে কি বলা হয়? এটাকেই বলা হয় হচ্ছে ব্লাস্টোসিল। এই গহ্বরটাকে কি বলা হয়? ব্লাস্টোসিল, ঠিক আছে? সিলম কখন তৈরি হবে? সিলম হলো এমন একটা স্ট্রাকচার যেটা কিনা মেসোডার্ম দিয়ে ঢাকা থাকে। তাহলে উভয় দিকে মেসোডার্ম দ্বারা আবৃত দেহ গহ্বর,
সেটাকেই বলবো আমরা কি সিলোম। সেটা হলো না, মরুলা দশা আমি বলে দিয়েছি এখানে। তাহলে আনসার হয়ে গেল আমার কি আর্কেন্টেরন, যেটা কিনা ব্লাস্টোপোরের ওপেনিং এর মধ্যে পড়ে, রাইট। চলো এবার আমরা চলে যাচ্ছি কি নেক্সট কোয়েশ্চেনে। নিচের কোনটি পতঙ্গের বৈশিষ্ট্য নয়? তো প্রশ্ন যখনই আমরা পড়বো, প্রশ্নের মধ্যে আমাদের খুব ভালো করে দেখতে হবে যে কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে কিনা বা ট্রিকি ওয়ার্ড রয়েছে কিনা, যেটা কিনা আমরা অনেক সময় মিস করে যাই, নিয়ে প্রশ্নের উত্তরটা ভুল করে দিই। তো সেটা করা যাবে না। তো কোন পতঙ্গের বৈশিষ্ট্য নয় সেটা আমাদের দেখতে হবে। তো পতঙ্গের দেখো 3টি ভাগে বিভক্ত, অবশ্যই এদের ক্ষেত্রে আমরা জানি কি 3টে পার্ট কি কি থাকবে, মস্তক থাকবে, তারপরে বক্ষ থাকবে, তারপরে উদর থাকবে, 3টে পার্ট রয়েছে, রাইট। নেক্সট কি বলছে, 3 জোড়া খণ্ডিত উপাঙ্গ। তো খণ্ডিত উপাঙ্গ তো হতেই হবে, খণ্ডিত উপাঙ্গ হতেই হবে, তাই জন্যই এরা সন্ধিপদের মধ্যে পড়ছে। তো খণ্ডিত উপাঙ্গ এদের মধ্যে রয়েছে। আর কি থাকতে হবে, ম্যালপিজিয়ান, ম্যালপিজিয়ান নালীর মাধ্যমে রেচন। তাহলে আমরা যদি ভালো করে ফলো করি, তো আমরা এখানে কার কথা বলছি না, আরশোলার কথা বলছি। কার কথা বলছি না, আরশোলা। আরশোলার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই এদের ক্ষেত্রে ম্যালপিজিয়ান নালিকা থাকে। এদের যখন আমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়ি, সেই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে দেখতে পারি যে এদের মিডগাট আর হিন্ডগাট, অর্থাৎ মধ্যবক্ষ, মধ্য অন্ত্র এবং অন্ত্র যেটা শেষ অন্ত্র, প্রান্ত অন্ত্র, এই দুটোর মাঝখানে মধ্য এবং শেষ প্রান্ত অর্থাৎ মিডগাট আর হিন্ডগাটের মাঝখানে আমরা দেখতে পাই কিছু কি না, ম্যালপিজিয়ান নালিকা। এই ম্যালপিজিয়ান নালিকা এদের রেচনে সাহায্য করছে। ওকে, এরা কি, তাহলে প্রত্যেকটা থেকে আমরা ডিফারেন্ট প্রশ্ন পাচ্ছি। তাহলে ম্যালপিজিয়ান নালিকা কাদের মধ্যে আছে, আরশোলার মধ্যে আছে। আরশোলারা কি দিয়ে, কি ওদের মানে কি ধরনের জিনিসপত্রকে ওরা অ্যাজ এ নাইট্রোজেনাস ওয়েস্টকে ওরা দেহের বাইরে বার করে, এই প্রশ্নটাও আসতে পারে। ইউরিক অ্যাসিডকে ওরা বার করে। তাহলে এই বিভিন্ন প্রশ্ন কিন্তু একটা টপিক থেকে আসতে পারে, একটা জায়গা থেকে। কিন্তু আমাকে এখানে বলেছে যে কোন এটি কোনটি পতঙ্গের বৈশিষ্ট্যের না। তো না বলতে আমরা জানি কি, 2 জোড়া সুর। তো 2 জোড়া সুর ওদের ক্ষেত্রে থাকে না, ওদের ক্ষেত্রে থাকলে এরম 1 জোড়া সুরই থাকে। ওদের ক্ষেত্রে থাকলে এরকম 1 জোড়া সুরই দেখতে পাই, কখনো আমরা 2 জোড়া সুর দেখতে পাই না। তাহলে কারেক্ট অপশন হয়ে যাবে 2 জোড়া সুর। নেক্সট চলে আসছি, আরশোলার 2 জোড়া ডানা থাকে, ঠিক আছে। তো আবার আমি আরশোলা এঁকে ফেলি। তো আরশোলার ক্ষেত্রে আমরা 2 জোড়া ডানা দেখতে পাই। এটা হচ্ছে আরশোলার বডি ধরো, ঠিক আছে। তো আরশোলার বডিতে আমরা 2 ধরনের ডানা দেখতে পাই। তো ডানাটা কিরম হয় না, একটা ডানা হয়। তাহলে এখানে এদের যে বক্ষর যে পার্টটা, এটা 3টে ভাগে বিভক্ত, ঠিক আছে। 3টে ভাগে বিভক্ত, কি কি, একটা অগ্র প্রোথোরাক্স, একটা মধ্য মেসোথোরাক্স, একটা মেটাথোরাক্স। প্রোথোরাক্স, মেসোথোরাক্স, মেটাথোরাক্স। তাহলে এদের এই থোরাক্স যদি 3টে হয়, তাহলে এদের প্রথম যে ডানাটা বেরোয়, সেই ডানাটা বেরোয় হচ্ছে মধ্য বক্ষ থেকে। কোথা থেকে বেরোলো, মধ্য বা মেসোথোরাক্স থেকে। তারপরের যে ডানাটা বেরোয়, সেটা বেরোয় হচ্ছে মেটাথোরাক্স থেকে। বোঝাচ্ছে কথাটা। তাহলে এদের 2টো ডানা বেরোচ্ছে। প্রোথোরাক্স থেকে কিন্তু কোনো ডানা বেরোয় না, কিন্তু প্রোথোরাক্স থেকে পা বেরোয়। প্রত্যেকটা জায়গা থেকে ঠ্যাং বেরোচ্ছে, অগ্র মধ্য মেটা 3টে থেকেই কিন্তু ঠ্যাং বেরোচ্ছে। কিন্তু যদি আমি বলি যে ডানার কথা, ডানা কিন্তু দুটোই বেরোচ্ছে, সেটা মধ্য এবং মেটা, এই দুটো একদম মেথোরাক্স অ্যান্ড মেটাথোরাক্স থেকে বলছে, মানে মেসোথোরাক্স অ্যান্ড মেটাথোরাক্স থেকে বলছে। একটা বেরোচ্ছে 4 উইং, একটাকে বলছে হিন্ড উইং। তাহলে একটাকে আমরা কি বলবো, 4 উইং, আর একটাকে কি বলবো না, হিন্ড উইং। এবার দুটোর কাজ কি না, 4 উইং কিন্তু উড়তে সাহায্য করে না, 4 উইং হিন্ড উইংটাকে ঢেকে রাখে। উড়তে সাহায্য করবে কোনটা, উড়তে সাহায্য করবে হচ্ছে এটাই, ওদের উড়তে সাহায্য করবে। কে উঠতে সাহায্য করবে না, হিন্ড উইংটাই সাহায্য করবে। এটা মেমব্রেনাস হয়, ঠিক আছে, তাই জন্য। ওকে, তাহলে এটা কোথায় আমরা দেখতে পেয়ে গেলাম, তাহলে আলটিমেটলি আরশোলার যে 2 জোড়া ডানা, সেটা আমরা কোথায় দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি হচ্ছে মধ্য এবং পশ্চাৎ বক্ষে, অর্থাৎ মেসো এবং মেটাথোরাক্স, মধ্য এবং পশ্চাৎ। এটা হচ্ছে মধ্য আর একটা হচ্ছে পশ্চাৎ, হচ্ছে মেসো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। তো কনসেপ্ট ক্লিয়ার করতে করতে এগোচ্ছি আমরা। আচ্ছা,
কনসেপ্ট ক্লিয়ার করতে করতে এগোচ্ছি না। নিউরোজেনিক হার্ট আমরা কাদের ক্ষেত্রে দেখতে পারি? নিউরোজেনিক হার্ট মানে যে হার্টের মধ্যে, যে হার্টের পাম্পিংটা সেটা নিউরন দ্বারা আসবে। আমাদের যে হার্টটা আমরা দেখতে পাই সেটা কিরকম হয়? সেটা হয় মাস্কিউলার। মাস্কিউলার হার্ট মানে মানে আমাদের ক্ষেত্রে, আমি এখানে মানুষের ক্ষেত্রে বলেই লিখি না, হিউম্যানসদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই মায়োজেনিক হার্ট। মায়োজেনিক হার্ট মানে আমাদের হার্টে কিছু মাসেলস আছে যেগুলোকে বলা হয় কি কার্ডিয়াক বা হৃদপেশি। কি থাকে? কার্ডিয়াক বা হৃদপেশি। এই কার্ডিয়াক বা হৃদপেশিগুলো কি হয় না অটো রেগুলেটেড হয়, মানে নিজে নিজেদের রেগুলেট করতে পারে, ঠিক আছে। এবং তার জন্য আমাদের হার্টের যে বিটিংটা বা আমাদের হার্টের যে ইচ অ্যান্ড এভরি মোমেন্টে যে হৃদস্পন্দনটা তৈরি করছে সেটা কিন্তু এই কার্ডিয়াক পেশি বা হৃদপেশির জন্যই হচ্ছে, যেটা কিনা এই হার্টটাকে মায়োজেনিক হার্ট বলাচ্ছে। কিন্তু তাহলে এদের মধ্যে কিরম হয়? এরা হয় অটো রেগুলেটেড, অর্থাৎ নিজেদের মধ্যে উদ্দীপনা শুরু করতে পারে। নোডাল টিস্যু আছে, এসএ নোড, এভি নোড, তার জন্য। তাহলে এদের মধ্যে আমরা দেখতে পাই আরশোলার ক্ষেত্রে কিন্তু আমরা নিউরোজেনিক হার্ট দেখতে পাই। ওদের ক্ষেত্রে হার্টের যে বিটিংটা সেটা নিউরনসের উপর ডিপেন্ডেন্ট, তাই আরশোলার ক্ষেত্রে কিন্তু আমরা নিউরোজেনিক হার্ট দেখতে পাই। তাহলে বোঝা গেল আনসারটা? আশা করি ক্লিয়ার হচ্ছে। এবং আস্তে আস্তে আমরা একটার সাথে সাথে ডিফারেন্ট টপিকও কিন্তু ক্লিয়ার করতে করতে যাচ্ছি। নেক্সট প্রশ্ন বলেছে প্রদত্ত কোন জীবের মধ্যে স্বগর্ভাধান অর্থাৎ সেলফ ফার্টিলাইজেশন দেখতে পাওয়া যায়? স্বগর্ভাধান বা সেলফ ফার্টিলাইজেশন। তো আমি যদি জানি যে কোনো অর্গানিজম বাইসেক্সুয়াল বা যেটাকে বলা হয় উভলিঙ্গ বা যেটাকে বলা হয় হার্মাফ্রোডাইট, এরম যদি থাকে তো তাদের ক্ষেত্রে অবশ্যই তাদের মধ্যে আমরা কি দেখতে পাই? অনেক ক্ষেত্রে ক্রস ফার্টিলাইজেশনও হয়, অনেক ক্ষেত্রে এদের মধ্যে ক্রস ফার্টিলাইজেশনও হয়। তাহলে আমি এটা দুটোই লিখি, একটা করাটা ঠিক হবে না। তাহলে এর মধ্যে আমি দুটোই দেখতে পাই। কি কি দেখতে পাই? এদের মধ্যে আমি সেলফ ফার্টিলাইজেশন বা যেটাকে বলা হয় স্বনিষেক, বা আমি ক্রস ফার্টিলাইজেশন বা ইতর নিষেকও কিন্তু দেখতে পাই। এখানে যেমন প্রশ্নটা দিয়েছে যে বাইসেক্সুয়াল এমন একটা অর্গানিজম হার্মাফ্রোডাইট যে কিনা সেলফ ফার্টিলাইজেশন বা স্বনিষেক করতে পারে। তাহলে সেলফ ফার্টিলাইজেশন বা স্বনিষেক করতে পারবে কে আছে এরকম? সেলফ ফার্টিলাইজেশন বা স্বনিষেক করতে পারবে, তো সেক্ষেত্রে আনসার হয়ে যাবে হচ্ছে আমাদের প্লাটিকাল মেন্থিসের মধ্যে থাকা লিভার ফ্লুক। কিন্তু এমন অর্গানিজম যে কিনা বাইসেক্সুয়াল উভলিঙ্গ, তাহলে তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ম্যাম উভলিঙ্গ হলো তাহলে এরা কেন ইতর নিষেক করছে, কেন এরা ক্রস ফার্টিলাইজেশন করছে? কারণ এদের গ্যামেটের পরিণতির সময় আলাদা হয়, মানে ম্যাচিউরিটি, গ্যামেটের ম্যাচিউরেশন আলাদা টাইমে হয়। তাহলে কেন লিখছি আমি এটা? এটার আনসারও লিখে দিই, বিকজ গ্যামেটের পরিণতির সময় আলাদা, গ্যামেটের পরিণতির সময় আলাদা হয়, তাই এদের ক্ষেত্রে আমরা ক্রস ফার্টিলাইজেশন বা ইতর নিষেক দেখতে পাই। কি দেখতে পাই? ক্রস ফার্টিলাইজেশন বা ইতর নিষেক। এর যদি একটা এক্সাম্পল জিজ্ঞেস করে নেয় তখন কি করবে? তখন ভুলে গেলে চলবে? আনসার হয়ে যাবে আর্থওয়ার্ম বা কেঁচো। আর্থওয়ার্ম বা কেঁচো এ কিন্তু হার্মাফ্রোডাইট, কিন্তু তা সত্ত্বেও এদের দেহে গ্যামেটের পরিণতি আলাদা আলাদা সময় হয় বলে আমরা কিন্তু এদের মধ্যে ক্রস ফার্টিলাইজেশন দেখতে পারি। এখানে লিভার ফ্লুকের সাথে সাথে টেপওয়ার্ম, টিনিয়া এটাও কিন্তু এর আন্ডারে পড়ে যাবে। তাহলে কারেক্ট অপশন আমার কোনটা হয়ে যাবে? কারেক্ট অপশন হয়ে যাবে কিন্তু আমার লিভার ফ্লুক। ফাইন, দেখতে পেলাম লিভার ফ্লুক হচ্ছে। চলো, মাছের ক্ষেত্রেও কিন্তু আমরা ক্রস ফার্টিলাইজেশন দেখি, ওদের ক্ষেত্রে আমরা এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখতে পাই। মাছের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না এক্সটার্নাল ফার্টিলাইজেশন, যেটাকে বলা হয় বহি নিষেক। ফাইন, চলো নেক্সট চলে আসছে কি প্রদত্ত কোনটিতে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র প্রক্রিয়া দেখা যায়? তো বদ্ধ রক্ত সংবহন তন্ত্র মানে হচ্ছে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। তাহলে এটার মানে কি? এটার মানে হলো ক্লোজড সার্কুলেটরি
সিস্টেম। ক্লোজ সার্কুলেটরি সিস্টেম মানে কি? তার মানে হলো রক্ত সবসময়, ক্লোজ কথাটার মানে হলো রক্ত বদ্ধ রক্তবাহের মধ্যে দিয়ে যাবে। ওয়েল ডেভেলপড ব্লাড ভেসেল, অর্থাৎ উন্নত রক্তবাহ কিন্তু থাকতে হবে, উন্নত রক্তবাহ থাকতে হবে। এবং উন্নত রক্তবাহের মধ্যে দিয়ে, তাহলে বদ্ধ রক্তবাহের মধ্যে দিয়ে, বদ্ধ রক্তবাহের মধ্যে দিয়ে রক্তের পরিবহন হবে। তো তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি ক্লোজ সার্কুলেটরি সিস্টেম রয়েছে, রাইট? ক্লোজ সার্কুলেটরি সিস্টেম রয়েছে, অর্থাৎ এখানে যদি হার্ট থাকে, এখান থেকে একটা ব্লাড ভেসেল যাবে, গিয়ে সেটা কি তৈরি করবে না, সেটা ক্যাপিলারিস তৈরি করবে। তারপর এখান থেকে একটা ব্লাড ভেসেল যাবে, যেও কিনা এরমভাবে ক্যাপিলারিস তৈরি করছে, সেটাও কি করছে, এখান থেকে আরেকটা ব্লাড ভেসেল যাচ্ছে, যেটাও কিনা গিয়ে কি করছে না ক্যাপিলারিস তৈরি করছে। এবং পুরো ক্লোজ এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে ব্লাডটা ফ্লো হচ্ছে, গোটাটা একদম এরমভাবে ক্লোজ এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে ব্লাডটা যাচ্ছে এবং ব্লাডের মধ্যে আদান প্রদান হচ্ছে। এখানে টিস্যুস রয়েছে, ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে এখানে কি আছে, জালক আছে, এটা কি জালক, আর এখানে কি আছে, কলা, দেহের কলা। এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে। তো এই ক্লোজ এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন সেটাকে আমরা বলবো কি না বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। তো এমন অনেক প্রাণী আছে যাদের মধ্যে মুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখতে পাই, যেখানে এই যে দেখতে পাচ্ছ যে পুরো রক্তজালকটা একে অপরের সাথে জুড়ে গেছে, ওখানে গ্যাপ থাকে, ফলে দেহ গহ্বরের মধ্যে এই যে তরলটা সেটা পুরোটা ছড়িয়ে যায়। সেটাকে বলা হয় কি হিমোসিল বলা হয়। কাদের ক্ষেত্রে না, যদি আমরা আর্থ্রোপোডার ক্ষেত্রে বলি, আরশোলার ক্ষেত্রে বলি, তখন সেটা হয়। কিন্তু এখানে যেটা আমরা বলছি কি বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, এটা কাদের মধ্যে আমরা দেখতে পারি, এটা আমরা অ্যানিলিডার মধ্যে দেখতে পারি। এটাও একটা শর্ট কোয়েশনের মধ্যে আসতে পারে যে বিং অ্যানিলিডা, বা যেটাকে বলা হয় হচ্ছে অঙ্গুরিমাল প্রাণী, অঙ্গুরিমাল প্রাণী, যে কিনা কিসের আন্ডারে পড়ছে, ইনভার্টিব্রেট বা অমেরুদণ্ডী। তাহলে এরা কিরকম, অমেরুদণ্ডী। কিন্তু তা সত্ত্বেও এদের মধ্যে কিন্তু আমরা ক্লোজ সার্কুলেটরি সিস্টেম দেখতে পাই, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, কার ক্ষেত্রে না অ্যানলিডার ক্ষেত্রে হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এখানে আমাকে বলেছে কিন্তু আরশোলার ক্ষেত্রেও না, মোলাস্কার ক্ষেত্রে না, কিছু কিছু মোলাস্কার ক্ষেত্রে আছে, কিছু কিছু আছে অর্গানিজম যাদের ক্ষেত্রে দেখতে পাই, বাট অল না, ম্যাক্সিমামটাই আমরা কিন্তু দেখতে পাই কি না এদের ক্ষেত্রে ওপেন সার্কুলেটরি সিস্টেমই হয়। বৃশ্চিক বা স্করপিয়নদের ক্ষেত্রেও তাই। কিন্তু মাছ যদি বলি, মাছের ক্ষেত্রে কিন্তু আমরা বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ ক্লোজ সার্কুলেটরি সিস্টেম কিন্তু আমরা দেখতে পাই। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আরশোলার শ্বাস ছিদ্রের সংখ্যা কত? তাহলে এটা যদি একটা আরশোলার বডি হয়, এটা মুন্ডু, এটা আমি সাইড দিয়ে দেখাচ্ছি, এটা যদি একটা আরশোলার বডি হয়, ঠিক আছে, আরশোলাকে আমরা বিভিন্নভাবে দেখবো। তাহলে আরশোলার যদি একটা বডি হয়, আরশোলাটা হাসছে, এবং আরশোলার বডিতে আমরা এরকম ভাবে দেহ বরাবর এরকম আমরা কিছু ছিদ্র দেখতে পাই। কি দেখতে পাই? ছিদ্র দেখতে পাই। এই ছিদ্রগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হচ্ছে স্পিরাকেলস। এবং এই স্পিরাকেলসের সংখ্যা কতগুলো থাকে? 20টা, বা আমি বলতে পারি 10 জোড়া। এবং এই স্পিরাকেলগুলো কিসে ওপেন হয়? ট্র্যাকিয়াতে ওপেন হয়। ওকে, ট্র্যাকিয়াল সিস্টেম তৈরি করে। এই স্পিরাকেলগুলো কিসে গিয়ে ওপেন হচ্ছে? এই স্পিরাকেলগুলো ওপেন হয় হচ্ছে ট্র্যাকিয়া। এবং ট্র্যাকিয়াগুলো ঠিক এরকম ভাবেই থাকে। এই ট্র্যাকিয়াগুলো কিসে গিয়ে ওপেন হচ্ছে? ট্র্যাকিউলসে। এটা কাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি? আরশোলার ক্ষেত্রে। তাহলে এদের ক্ষেত্রে আমরা 10 জোড়া বা 20টা শ্বাসছিদ্র আমরা দেখতে পাচ্ছি, সেই শ্বাসছিদ্রের নাম হচ্ছে স্পিরাকেল। তাহলে এরকম শর্ট কোয়েশ্চনে দিতে পারে যে আরশোলার শ্বাসছিদ্রের নাম কি, তখন আমাদের আনসারটা হয়ে যাবে কি না স্পিরাকেল। বোঝা গেল আনসারটা? চলো এরপর এগোনো যাক। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি কি বাহ্যিক কান অনুপস্থিত, মানে বাহ্যিক কান বা পিনা এদের মধ্যে থাকে না। বাহ্যিক কান বা পিনা এদের মধ্যে থাকে না। তাহলে আমরা যদি ভালো করে স্ট্রাকচার দেখি, পিনা বা বাহ্যিক কান, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক। কাদের ক্ষেত্রে দেখতে পাই? স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাই। তাহলে বাহ্যিক কান বা পিনা আমরা কাদের ক্ষেত্রে দেখতে পাই? না স্তন্যপায়ীদের ক্ষেত্রে দেখতে পাই। কিন্তু সব স্তন্যপায়ীর মধ্যে কিন্তু আমরা পাই না। বাদুড়ের ক্ষেত্রে পাচ্ছি, ক্যাঙ্গারুর ক্ষেত্রে পাচ্ছি, উটের ক্ষেত্রে আমরা পাই, কিন্তু ডাকবিল প্ল্যাটিপাস,
ডাকবিল প্লাটিপাসের ক্ষেত্রে কিন্তু আমরা বাহ্যিক কান বা পিনা দেখতে পাই না, এবং ডাকবিল প্লাটিপাসই হলো একটি স্তন্যপায়ী প্রাণী যা ডিম্বজ অর্থাৎ এদের যে প্রসবটা হয় এরা ডিম উৎপন্ন করতে পারে, তাহলে এরা স্তন্যপায়ী প্রাণী যা ডিম্বজ হয়, ডিম্বজ প্রকৃতির হয়, ডিম্বজ প্রকৃতির। ঠিক আছে, এছাড়া অ্যান্টিটারও রয়েছে, তারাও এই ধরনের প্রাণীর মধ্যেই পড়ছে। নেক্সট বলছে কি না আর্থ্রোপোডার ক্ষেত্রে যে দেহ গহ্বরটা পাই, তো আর্থ্রোপোডা অর্থাৎ সন্ধিপদ প্রাণী, ওদের ক্ষেত্রে একটু আগেই বললাম যে দেহ গহ্বরটা আমরা পাই। তো দেহ গহ্বর বলতে গেলে দেহ গহ্বরের আইডিয়াটা একটু ছোট করে দিই যে দেহ গহ্বরটা হয় কি বা সিলম ব্যাপারটা হয় কি। তো সিলম ব্যাপারটা বুঝতে গেলে সবার আগে জানতে হবে যে এরকম একটা আমাদের যখন তিনটে লেয়ার তৈরি হয়, তাহলে একদম বাইরের যে লেয়ারটা থাকে সেটা কি তৈরি হয়, সেটা হচ্ছে এক্টোডার্ম তৈরি করে, রাইট? এটা আমরা একটু আগেই পড়লাম, এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়েছে। এক্টোডার্ম আছে এবং একদম ভিতরে যেটা থাকে সেটাকে কি বলা হয়, একদম ভিতরে যেটা আছে সেটাকে বলা হবে হচ্ছে এন্ডোডার্ম। একদম ভিতরে যেটা আছে সেটা কি হয়ে গেল আমার এন্ডোডার্ম। ঠিক আছে, একদম বাইরে যেটা আছে সেটা হয়ে যাবে কি এক্টোডার্ম, একদম বাইরে যেটা আছে সেটা কি হয়ে যাচ্ছে আমার এক্টোডার্ম, একদম ভিতরে যেটা আছে সেটা কি হয়ে যাবে আমার এন্ডোডার্ম। তো এক্টোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে থাকে হচ্ছে মিসোডার্ম, এর ঠিক মাঝখানটাতে থাকবে হচ্ছে মিসোডার্ম। এবং এই মিসোডার্মটাই যদি একটা মাঝখানে গহ্বর তৈরি করে, মিসোডার্মটা কি তৈরি করছে, একটা গহ্বর তৈরি করতে যদি পারে, তখন সেটাকে আমরা বলবো কি সিলোম বা দেহ গহ্বর। কি হলো জিনিসটা আবার বোঝাই, ক্লিয়ার হতে হবে তো আমাদের আইডিয়াটা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে একদম ভিতর দিকে আছে হচ্ছে আমাদের এন্ডোডার্ম, তারপরে এই যে পিঙ্ক কালারের যে লেয়ারটা আমি আঁকছি সেটা কি তৈরি করেছে, সেটা মেসোডার্ম তৈরি করেছে। এই পিঙ্ক কালারের যে লেয়ারটা, তাহলে আমি মার্কিং করে দিই, পিঙ্ক কালারের যে লেয়ারটা আছে সেটাকে কি বলবো আমরা, সেটাকে বলবো হচ্ছে মেসোডার্ম। ঠিক আছে, একদম বাইরের দিকে যে লেয়ারটা আছে সেটাকে আমরা কি বলবো এক্টোডার্ম, এবং একদম ভিতরের দিকে যে লেয়ারটা আছে ইয়েলোতে সেটাকে আমরা বলবো কি না এন্ডোডার্ম। এই লেয়ারটা এবার মেসোডার্মের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, তো এই যে ফাঁকা জায়গাটা আছে এটাকে কি বলা হয়, এটাকেই বলা হয় হচ্ছে সিলোম বা দেহ গহ্বর। এবার এর ওপর ডিপেন্ড করে প্রাণীদের ভাগ করা হয়, কাদের ক্ষেত্রে সিলম থাকে কাদের ক্ষেত্রে সিলম থাকে না। যেমন আমি বললাম না একটা প্রশ্নের সাথে বিভিন্ন জিনিস আমি ডিসকাস করব, তো যেমন সিলমের ক্ষেত্রে বিভিন্ন এরকম কোয়েশ্চেন আসতে পারে, যেমন প্ল্যাটিহেলমিনথিস, যেমন সিলম কাদের মধ্যে থাকে না তাদেরকে বলা হয় অ্যাসিলোমেট বা সিলোম বিহীন। তো সিলোম বিহীন প্রাণীর কথা যদি বলি তার মধ্যে কারা আসে, তার মধ্যে আসে নিডারিয়া, টিনোফোরা এবং প্লাটিহেলমিনথিস। এদের ক্ষেত্রে কিন্তু আমরা এদেরকে অ্যাসিলোমেট বলতে পারি। সেরকমই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে আসে যে সিউডোসিলোমেট খুব ইম্পর্টেন্ট, বা যেটাকে বলা হয় ছদ্ম সিলোম যুক্ত। তো ছদ্ম সিলোম যুক্ত শুধুমাত্র একটাই পর্বের প্রাণীরা হয় যারা ছদ্ম সিলোম যুক্ত হয়, তার আন্ডারে কারা পড়ে, তার আন্ডারে পড়ে হচ্ছে অ্যাসকেলমেনথিস, বা যেটাকে বাংলায় বলা হবে নিমাটোডা। ঠিক আছে, হয়ে গেল। এবং লাস্টে আছে হচ্ছে কি না অ্যাসিলোমেট, লাস্টে আছে হচ্ছে সিলোমেট। সিলোমেট মানে যাদের মধ্যে ট্রু সিলোম থাকে, যাদের মধ্যে ট্রু সিলোম থাকে। সেই ট্রু সিলোমওয়ালা প্রাণীদের মধ্যে এক্সাম্পল কি হতে পারে, তো সেই ট্রু সিলোমওয়ালা প্রাণীদের মধ্যে হতে পারে কারা, ট্রু সিলোমওয়ালা প্রাণীদের মধ্যে হতে পারে, এখানে নিমাটোডা হয়ে গেছে, অর্থাৎ অ্যানিলিডা থেকে করডাটা, এই ডেটাগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই। ওকে, কিন্তু আমরা যদি চলে আসি তাহলে সিউডোসিলোম বুঝিয়ে দিলাম, সিলোমও বুঝিয়ে দিলাম। সিলেন্টেরন কাকে বলছে, সিলেন্টেরন হচ্ছে দেহ গহ্বর
দেহ গহ্বর, এটা কাদের মধ্যে আছে? নিডারিয়াদের মধ্যে যে দেহ গহ্বরটা আছে সেটাকে বলা হবে কি? সিলেন্টেরন বা সিলেন্টেরেটা। ঠিক আছে, সিলেন্টেরন, যেটা কিন্তু মেসোডার্ম দিয়ে ঢাকা হবে না, কারণ সিলেন্টেরন বা নিডারিয়া এরা কিরম ধরনের প্রাণী হয়? এরা হয় ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক কারা কারা? নিডারিয়া আর টিনোফোরা হয় ডিপ্লোব্লাস্টিক, সেখানে প্ল্যাটিহেলমিনথেস হয়ে যায় কিন্তু ট্রিপ্লোব্লাস্টিক, কারণ এদের ক্ষেত্রে দুটো জার্ম লেয়ার থাকে, শুধুমাত্র একটোডার্ম থাকে আর এন্ডোডার্ম থাকে, মেসোডার্ম থাকেই না। কাদের ক্ষেত্রে? দুই ভাইয়ের ক্ষেত্রে। দুই ভাইয়ের নাম কি? নিডারিয়া, টিনোফোরা। ঠিক আছে, তাহলে সিলেন্টেরন হবে না, তাহলে আনসার হয়ে যাবে কোনটা? হিমোসিল। যেহেতু যেহেতু ইন কেস অফ আর্থ্রোপোডা ওদের ক্ষেত্রে আমরা মুক্ত সংবহন তন্ত্র দেখতে পাই, মুক্ত সংবহন তন্ত্র হচ্ছে দেহ গহ্বরের মধ্যে তাদের যে দেহের যে তরলটা সেটাকে ছড়িয়ে দেয়, তাই সেটাকে আমরা বলবো হিমোসিল। ওকে, আচ্ছা, তাহলে ইচ অ্যান্ড এভরি টপিক আমরা এগোচ্ছি এভাবেই। ওকে, নেক্সট কোয়েশ্চেন দিয়েছে কি? ডাইজেস্টিভ সিস্টেম থেকে একটা কোয়েশ্চেন দিয়েছে যে অগ্নাশয় থেকে কোন প্রো এনজাইম খরিত হয়। তো সবার আগে আমরা যেটা জানবো যে প্রো এনজাইম কথাটার মানে কি। সবার আগে আমরা জানবো যে প্রো এনজাইম কথাটার মানে কি। প্রো এনজাইম কথাটার মানেই হলো ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় উৎসেচক, এবং সেখান থেকে কি হয়? সেখান থেকে কি তৈরি হয়? এনজাইম তৈরি হয়, এটাকে বলবো আমরা কি? সক্রিয়। এই নিষ্ক্রিয় থেকে সক্রিয় করার জন্য অনেক এনজাইম লাগে, সেসব তো রয়েছে, কিন্তু এখানে আমাকে বলেছে যে অগ্নাশয় থেকে কোন প্রো এনজাইমটি খরিত হয়। মনে রাখবে, যখনই কোনো এনজাইমের লাস্টে, এটা হচ্ছে একটা ছোট্ট টিপ, যখনই কোনো এনজাইমের আগে যদি প্রো কথাটা মেনশন থাকে বা যদি পরে জেন কথাটা মেনশন থাকে, তাহলে বুঝবে তারা হচ্ছে কি ধরনের এনজাইম? তারা হচ্ছে সব প্রো এনজাইম। তারা হচ্ছে কি? যাদের মধ্যে প্রো বা জেন এই কথাটা দুটো থাকবে তাদেরকে আমরা কি বলবো? প্রো এনজাইম। ঠিক আছে, তো প্রো এনজাইম মানে যেটাকে জাইমোজেনও বলা হয়, কি বলা হয় সেগুলোকে? জাইমোজেন। তো এখানে আমরা জানছি কি? তাহলে প্রো এনজাইম যেটা রয়েছে, তাহলে এখানে এক্সাম্পলের মধ্যে কি আছে? কোন নামে আমরা দেখতে পাচ্ছি? না ট্রিপসিনোজেন। ট্রিপসিনোজেন থেকে তৈরি হয় কি? ট্রিপসিন। এটা হচ্ছে কি ফর্ম? এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম। ইনঅ্যাক্টিভ ফর্ম, যেখান থেকে কি হয়? না ট্রিপসিন তৈরি হয়। কি তৈরি হয়? ট্রিপসিন, যেটা হয়ে যাবে কি? না অ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে কারেক্ট অপশন হয়ে যাচ্ছে কি? ট্রিপসিনোজেন। কার্বক্সি পেপটাইডেজেরও কিন্তু একটা এরকম ভার্সন থাকে যেটাকে প্রো কার্বক্সি পেপটাইডেজ বলে, কিন্তু আমাদের এখানে দিয়েছে কি? ট্রিপসিনোজেন, তাই হবে না। লাইপেজ কি ধরনের উৎসেচক? লাইপেজ কাকে ভাঙে এটাও আমরা বলে দিই। লাইপেজ কার ওপরে কাজ করবে? না লিপিডের ওপরে কাজ করবে। অ্যামাইলেজ কার ওপরে কাজ করবে? না কার্বোহাইড্রেট বা শর্করার ওপরে কাজ করবে। কার্বোহাইড্রেট বা শর্করার ওপরে কাজ করবে। ঠিক আছে, ট্রিপসিনোজেন এবং কার্বক্সি পেপটাইডেজ দুজনেই কার ওপরে কাজ করবে? না প্রোটিনের ওপরে কাজ করবে, প্রোটিন ভাঙবে। ঠিক আছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে কোন ধরনের উৎসেচক কাকে ভাঙতে সাহায্য করে। এটা বায়োমলিকিউলসের রেসপেক্টেও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, নেক্সট চলে আসছি সার্কোমিয়ার এর যে দুটি মধ্যবর্তী অংশ। সার্কোমিয়ার বলতে আমরা কি বুঝি? সার্কোমিয়ার বলতে বুঝি, যখন পেশি স্ট্রাকচার পড়েছো তখন নিশ্চয়ই জানো যে এরকম ভাবে থাকে হচ্ছে দুটো লাইন, যে লাইন দুটোর মাঝখান দিয়ে কে যায়? এখান দিয়ে যায় হচ্ছে কিছু, এর মাঝখান দিয়ে যায় কি কিছু এরকম থিক ব্যান্ড, থিক লাইন্স থাকে, আর কিছু থিন থাকে, রাইট? এরম ভাবে যায়, এবং তার সাথে সাথে যায় কিছু কিছু থিন লাইন্স, এরম ভাবে। রাইট, এগুলোকে আই ব্যান্ড অ্যান্ড এ ব্যান্ড বলে, এগুলো নিশ্চয়ই জানো। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হচ্ছে আই ব্যান্ড, আর এগুলোকে কি বলা হবে? এ ব্যান্ড। তো এই যে দুটো লাইন আমি এঁকেছি, এই লাইন দুটোকে কি বলা হয়? এই লাইন দুটোকে বলা হবে হচ্ছে কি? না জেড লাইন বা জেড ডিস্ক। তাহলে এখানে থাকে হচ্ছে একটা জেড লাইন, আর এখানে থাকে একটা জেড লাইন, যেটা আই ব্যান্ডকে মাঝখান দিয়ে ভাগ করে। আই ব্যান্ডটাকে মাঝখান দিয়ে ভাগ করে। এই যে রিজিয়ানটা হলো, এই দুটো জেড লাইনের মাঝখানে যে রিজিয়ানটা থাকে সেটাকেই বলা হয় কি? সার্কোমিয়ার।
কি বলা হয় সার্কো। সার্কো ওয়ার্ডটা ইজ রিলেটেড টু পেশি, যেটাকে কি বলা হবে, এটাকে বলা হবে হচ্ছে সার্কো মিয়ার। এবং যখন পেশির সংকোচন হবে, ইউনিট অফ মাসল কন্ট্রাকশন, এটিকেই বলা হয় ইউনিট অফ মাসল কন্ট্রাকশন। অর্থাৎ পেশি সংকোচনের একক আমি বলতে পারি সার্কোমিয়ারটা। ঠিক আছে, পেশিটা যখন সংকোচন হয় তখন এর ওপর ডিপেন্ড করেই হয়। তাহলে দুটো জেড লাইনের মাঝখানের যে জায়গাটা সেটাকেই বলে দেওয়া হবে কি না সার্কোমিয়ার। ওকে, নেক্সট চলে আসি সরল স্কোয়ামাস এপিথেলিয়াম কোথায় পাওয়া যায়। তাহলে এবার সরল স্কোয়ামাস এপিথেলিয়াম কিরকম দেখতে হয় সেটা একবার করি না। এর ক্ষেত্রে অবশ্যই থাকবে একটি ভিত্তি পর্দা। যখনই কোনো এপিথেলিয়াল কোষ আমরা করব তার ক্ষেত্রে সবসময় থাকবে কি একটি ভিত্তি পর্দা। এটিকে ইংলিশে কি বলা হয়, বেসমেন্ট। এটাকে ইংলিশে কি বলা হয় না বেসমেন্ট মেমব্রেন, ভিত্তি পর্দা বা বেসমেন্ট মেমব্রেন। তো এই ভিত্তি পর্দা বা বেসমেন্ট মেমব্রেনের ওপরে এই কোষগুলো অ্যারেঞ্জড হয়ে থাকে এবং এরা কিরম হয়ে অ্যারেঞ্জড হয়ে থাকে না ইররেগুলারলি অ্যারেঞ্জড হয়ে থাকে। কিরম ভাবে অ্যারেঞ্জড হয়ে থাকে না ইররেগুলার বা অনিয়মিত। এবং এই লেয়ারটা এতটাই পাতলা হয়, এটাকে পেভমেন্ট মেমব্রেনও বলা হয়। কারণ এটা ঠিক রাস্তায় পেভমেন্টে যেরকম ছড়িয়ে থাকে ওরকম ভাবে এটা বসে থাকে। এটা কিরম হয়, এটা হয় অ্যাভ্যাসকিউলার। এটা কিরম হয় অ্যাভ্যাসকিউলার, অর্থাৎ রক্তবাহ থাকে না। বোঝা গেল? নেক্সট পয়েন্ট কি মাথায় রাখতে হবে, এরা কোন কোন জায়গা থাকবে, এদের মেন কাজ কি হবে, মেন কাজ কি, এদের কাজ কি, কাজটা খুব ভালো করে মনে রাখতে হবে না ব্যাপন ও পরিপ্লাবন, এটা হচ্ছে এদের কাজের মধ্যে পড়ে। অর্থাৎ ডিফিউশন অ্যান্ড ফিল্ট্রেশন। তাহলে যেখানে যেখানে ডিফিউশন হবে সেখানে, তাহলে আমাদের কোয়েশ্চেনে যেটা রয়েছে যেটি কোথায় থাকতে পারে না এটা হচ্ছে লাংসের মধ্যে যে এরমভাবে অ্যালভিওলাইগুলো থাকে, লাংসের মধ্যে যেইভাবে অ্যালভিওলাইগুলো থাকে সেখানেই আমরা কিন্তু এরমভাবে দেখতে পেয়ে যাব সরল স্কোয়ামাস এপিথেলিয়ামকে। স্কোয়ামাস এপিথেলিয়ামের আরও টাইপস রয়েছে। সরল কেন, কারণ এটা একটাই লেয়ার আছে। একটা লেয়ার থাকলে কি হবে, তাহলে এটা যদি এরকম থাকে এর পাশ দিয়ে কি যাবে, এর পাশ দিয়ে যাবে রক্তবাহ, এরমভাবে যাই হচ্ছে রক্তবাহ, রাইট, এভাবে রক্তবাহ যাচ্ছে। তো তার ফলে গ্যাসিয়াস এক্সচেঞ্জ, অর্থাৎ যে অক্সিজেনটা ধরো এখানে এলো সেই অক্সিজেনটা ব্যাপন প্রক্রিয়ায় চলে গেল, আর এখান থেকে যে কার্বন ডাই অক্সাইডটা বেরোলো সেটাও ব্যাপন প্রক্রিয়ায় বাইরে চলে যেতে পারে। তাহলে আলটিমেটলি এই এক্সচেঞ্জটা হওয়ার জন্য কোথায় হবে, তাহলে সরল স্কোয়ামাস এপিথেলিয়াম থাকবে হচ্ছে অ্যালভিওলাইতে। এবার শুধু অ্যালভিওলাইতে না, এটা যদি আরো কোয়েশ্চেন আসে যে আর কোথায় থাকতে পারে, তাহলে আরো হয়ে যেতে পারে হচ্ছে গ্লোমেরিউলাসে। গ্লোমেরিউলাসেও কিন্তু সরল স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। আর যেহেতু বলেছে সরল, তার মানে এটা হবে এক স্তরীয়। ঠিক আছে, নেক্সট মোটর স্নায়ুগুলি স্নায়ু স্পন্দন বহন করে। তাহলে মোটর স্নায়ুগুলি কোথা থেকে নিয়ে যাবে, তাহলে এটা ছোট্ট চার্ট করে দিই আমি, তাহলে বুঝতে অসুবিধা হবে না। তো মাঝখানে বসে আছে কে, মাঝখানে বসে আছে হচ্ছে সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র একদিকে আছে কি, একদিকে আছে গ্রাহক, আর একদিকে আছে হচ্ছে কারক। অর্থাৎ একদিকে আছে রিসেপ্টর, আরেকদিকে আছে হচ্ছে এফেক্টর, যেখান থেকে রেসপন্স শো করবে। ঠিক আছে, তাহলে রিসেপ্টর অর্গান কি করে, যে কোনো ইম্পালস যখন আসে সেটা রিসেপ্টর অর্গানের কাছে যায়, রিসিভ করে। গ্রাহক সেই ইম্পালসটাকে পাঠিয়ে দেবে কি দিয়ে, গ্রাহক সেই ইম্পালসটাকে পাঠাবে কার কাছে না সিএনএস এর কাছে পাঠাবে। তো সিএনএস এর কাছে যে পাঠাবে তখন যে স্নায়ুটা লাগে তখন সেই স্নায়ুটাকে বলা হয় হচ্ছে সেন্সরি নিউরন। ঠিক আছে, এবার সিএনএস পুরো জিনিসটাকে অনুধাবন করে মেন ফ্যাক্টরির মতো। এখান থেকে কিছু ইনফরমেশন গেল, মার্কেট থেকে ইনফরমেশন গেল,
যে মার্কেটে এই জিনিসগুলো দরকার আছে, সেন্সারি নিউরন নিয়ে গেল সিএনএস এর কাছে, সিএনএস বুঝতে পারলো কি দরকার আছে, সিএনএস নতুন প্রোডাক্ট লঞ্চ করলো, করে বললো যাও ডিস্ট্রিবিউটার তোমরা এটা ডিস্ট্রিবিউট করে দাও। সেই ইনফরমেশনটা কার কাছে আসবে, সিএনএস থেকে ইনফরমেশনটা আসবে কি, রেসপন্স যেটা হবে সেটা চলে আসবে কোথায়, কারকের কাছে, সেটা চলে আসবে কোথায়, কারকের কাছে। এবং কারকের কাছে যখন আসবে কে নিয়ে আসবে সেটাকে নিয়ে আসবে হচ্ছে মোটর নিউরন, মোটর নিউরন। তাহলে মোটর নিউরনের কাজ কি হচ্ছে, যে আলটিমেটলি এখান থেকে কি যাচ্ছিল, রিসেপ্টর থেকে কি যাচ্ছিল, এখান থেকে যাচ্ছিল হচ্ছে ইম্পালসটা, ঠিক আছে, বা উদ্দীপনা, ইম্পালস বা উদ্দীপনা। এখান থেকে এদিকে কি আসবে, রেসপন্স বা সাড়া, রাইট, সেটা কে নিয়ে আসে, মোটর। তাহলে এটা কোথায় যাচ্ছে না, মোটর নিউরনগুলো স্নায়ুস্পন্দন কোথায় নিয়ে যায় না, মস্তিষ্ক থেকে বিভিন্ন অঙ্গে নিয়ে যাচ্ছে। তাহলে কোথায় নিয়ে যাচ্ছে, মস্তিষ্ক থেকে বিভিন্ন অঙ্গে কিন্তু নিয়ে চলে যাচ্ছে। কোথায় নিয়ে চলে যাচ্ছে না, মস্তিষ্ক থেকে কিন্তু বিভিন্ন অঙ্গে নিয়ে চলে যাচ্ছে। ওকে, শিরা রক্ত বহন করে কোথায়, সেম জিনিসটা আমরা এরকম মনে রাখবো, সেম জিনিসটা আমরা মনে রাখবো কিভাবে, এখানে আছে হার্ট, এখানে আছে দেহ, ঠিক আছে, একদিকে আছে হার্ট, একদিকে আছে দেহ, আর একদিকে আছে কি ফুসফুস, এরকম ভাবেই থাকে, হার্ট দেহ আর ফুসফুস এরকম ভাবে থাকছে, ঠিক আছে। তাহলে লিখে দিই, মাঝখানে আছে হচ্ছে কি হার্ট, একদিকে আছে কি দেহ, দেহ কলা বডি টিস্যু, আর একদিকে আছে কি না ফুসফুস, ঠিক আছে, ফুসফুস। তাহলে আমরা জানি কি না, হার্টের থেকে রক্ত যাবে কোথায়, হার্টের থেকে মানে সারা দেহ থেকে যখন হার্টে রক্তটা আসে, সারা দেহ থেকে হার্টে যে রক্তটা আসে সেটা কিরম ধরনের রক্ত হয়, ডিঅক্সিজেনেটেড ব্লাড। কি ব্লাড নিয়ে আসা হয়, ডিঅক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে। এবার সারা দেহ থেকে যখন তাহলে হার্টে এলো, হার্ট থেকে সেই রক্তটা কোথায় চলে যেতে পারে, হার্ট থেকে সেই রক্তটা কোথায় চলে যায়, ফুসফুসে। ফুসফুস থেকে যখন সেই রক্তটা আসে, ফুসফুস থেকে যখন সেই রক্তটা আসে সেটা কি ফর্মে আসে, ফুসফুস থেকে যখন আসবে সেটা কি হয়ে যায় না, অক্সিজেনেটেড ব্লাড হয়ে আসে হার্টে, হার্ট থেকে সেটা ছড়িয়ে যায় কোথায়, আবার দেহতে। এটা কি ধরনের ব্লাড আসে, অক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে। তাহলে আর্টারির কাজ হলো যে হার্ট থেকে আওয়ে ব্লাড নিয়ে যায়, তাহলে কে নিয়ে যায়, আর্টারি ব্লাডটাকে কোথায় নিয়ে যায়, হার্ট থেকে দূরে, অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট। আর হার্টের দিকে রক্ত নিয়ে যায় কে, সেটা নিয়ে যায় হচ্ছে ভেন্স, হার্টের দিকে রক্ত নিয়ে যায় হচ্ছে কে, ভেন্স, ঠিক আছে। তাহলে আমাকে প্রশ্ন করেছে শিরা রক্ত বহন করে কোথায়, তাহলে শিরা রক্ত কোথায় বহন করবে, শিরা কোথায় রক্ত বহন করে নিয়ে আসবে না, শিরা রক্ত বহন করে নিয়ে আসবে হচ্ছে না আমাদের দেহ থেকে হার্টে নিয়ে আসছে। তাহলে দেহ থেকে, হৃৎপিণ্ড থেকে শ্বাসঙ্গে না, দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসছে কে, ভেন্স বা শিরা। আর ধমনী বা আর্টারি আমাদের কি করবে না, হার্টের থেকে অক্সিজেনেটেড ব্লাড সব জায়গায় পাঠাবে, দেহ কলা থেকে। সেরকমই এখানে এক্সেপশন পড়তে হয়, এক্সেপশনসগুলো অবশ্যই পড়ে রাখবে, এক্সেপশনস বা ব্যতিক্রমও পড়ে রাখবে। ব্যতিক্রমের মধ্যে আছে কি না, পালমোনারি আর্টারি আর পালমোনারি ভেন্স, ঠিক আছে, বোঝা গেল। ওকে, নেক্সট চলে যাচ্ছি না, নিচের কোন গ্রুপের রক্ত ধারণকারী ব্যক্তি সব গ্রুপের রক্ত ধারণকারী ব্যক্তিকে রক্ত দান করতে পারে। তাহলে এটা কার উপর ডিপেন্ড করে, 4 রকমের ব্লাড গ্রুপ হয় আমরা জানি, এ বি ও। তাহলে এর ক্ষেত্রে কি কি অ্যান্টিজেন থাকে সেগুলো আমরা মনে করি, এর ক্ষেত্রে এ অ্যান্টিজেন থাকবে আর অ্যান্টিবডি কি থাকবে, তাহলে আমি অ্যান্টিজেনগুলোকে লিখে দিই, অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন বি, অ্যান্টিজেন এ বি, এর ক্ষেত্রে কোনো অ্যান্টিজেনই থাকে না। কিন্তু অ্যান্টিবডি কি থাকবে না, অ্যান্টি বি অ্যান্টিবডি, এর ক্ষেত্রে অ্যান্টি এ অ্যান্টিবডি, এর ক্ষেত্রে নো অ্যান্টিবডি, এর ক্ষেত্রে আমরা জানি কি অ্যান্টি এ অ্যান্টি বি দুটোই থাকে। তাহলে যেহেতু ও গ্রুপ অফ ব্লাডের ক্ষেত্রে কোনো রকম অ্যান্টিজেনই নেই, তাহলে এ যখন ব্লাডটা দেবে তাহলে এর ক্ষেত্রে নো অ্যান্টিজেন, তাহলে অ্যান্টিজেন যখন নেই তাহলে সেটার এগেইনস্টে কোনো রিয়াকশনও হবে না। তাই জন্য ও ব্লাড গ্রুপকে আমরা কি বলি, আমরা সেটাকে বলি হচ্ছে সার্বিক দাতা বা ইউনিভার্সাল ডোনার
আর এবি ব্লাড গ্রুপকে কি বলা হয়? ইউনিভার্সাল অ্যাকসেপ্টার বা গ্রহীতা, রাইট? এটাই বলি। তাহলে এখানে বলছে সব গ্রুপের রক্ত ধারণকারী ব্যক্তিকে রক্ত দান করতে পারবে। তাহলে দান করতে পারবে কে? গ্রুপ ও। ঠিক আছে, গ্রুপ ও। নেক্সট আমরা কি জানছি? ওকে, তো আমরা দেখতে পাচ্ছি নিচের কোনটির ক্ষেত্রে অবাধ চলমান অস্থিসন্ধি, অবাধ মানে কোনো বাধা নেই, ইজিলি চলতে পারবে। তো কার্টিলেজিনিয়াস সন্ধির মধ্যে হালকা বাধা থাকবে, তাহলে এটা হবে না। হিঞ্জ অস্থির মধ্যে একটা পার্টিকুলার ডিরেকশনে খুলতে পারবে, অনলি ইন ওয়ান প্লেন খুলতে পারছে, ওয়ান প্লেন। ঠিক আছে, ফাইব্রাস অস্থিসন্ধি যেটা আমাদের কোথা থাকে? করটির মধ্যে থাকে, যেটা কোনোভাবেই মুভমেন্ট করতে পারে না, তাহলে নো মুভমেন্ট। এখানে আমরা কি দেখতে পাই? হালকা মুভমেন্ট। কিন্তু বলেছে অবাধ চলমান অস্থিসন্ধি, অবাধে চলমান হতে পারবে। তাহলে বল অ্যান্ড সকেট জয়েন্ট, বল অ্যান্ড সকেট জয়েন্ট কিরকম হয়? এরকম একটা সকেট থাকে যার মধ্যে এরকম যে বোনটা থাকে তার এরকম একটা পার্ট থাকে। তাহলে বল অ্যান্ড সকেট জয়েন্ট যখন হবে, যেমন আমাদের হাত, এক্ষেত্রে আমরা পুরো মুভমেন্টটা কিন্তু করতে পারি। তাহলে অবাধ চলমান অস্থির মধ্যে আমরা বল অ্যান্ড সকেট জয়েন্ট পেতে পারি। ঠিক আছে, আচ্ছা। নেক্সট, যে স্তর জনন কোষ উৎপন্ন হয়, যে কোষ স্তর থেকে জনন কোষ উৎপন্ন হয়, মানে আমরা যদি দেখি যে এরকম ভাবে থাকে হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম, এটা হচ্ছে কি ওভারি। তো ওভারির একদম বাইরের দিকে এরকম থাকে হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াল কোষ থাকে, কিউবয়েডাল এপিথেলিয়াল কোষ থাকে, যেটাকে বলা হয় কি না, এই যে কিউবয়েডাল এপিথেলিয়াল কোষটা আছে এটাকে কি বলা হয় না? জার্মিনাল এপিথেলিয়াম। যেহেতু আমরা জনন কোষকে জার্ম কোষ বলতে পারি, কি বলতে পারি না? জার্ম কোষ। তাই জন্য স্তম্ভাকার আবরণী কলা হবে না, দানাদার আবরণী কলাও হবে না, গ্রন্থিময় হবে না, আনসার হয়ে যাবে প্রজনন আবরণী কলা, যেটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে কিউবয়েডাল সেলস, যেখান থেকে জার্ম কোষ তৈরি হতে পারে। অর্থাৎ এখানকার প্রসেস থেকেই স্পার্মাটোজেনেসিস স্টার্ট হবে, উজেনেসিস স্টার্ট হবে, ইন কেস অফ মেলও আমরা এটা দেখতে পাই। তাহলে প্রজনন আবরণী কলা থেকে কিন্তু শুরু হয়ে যাবে কি না? জনন কোষ। IUM BM অনুসারে সমস্ত উৎসেচকগুলিকে কত শ্রেণীতে ভাগ করা হয়? আমরা কিন্তু বিভিন্ন চ্যাপ্টার্সে একদম জাম্বল করে কোয়েশ্চেন করছি, যাতে তোমরা যখন পরীক্ষায় যখন আসবে তোমরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন পাবে। তো সব কোয়েশ্চেনগুলোকে একসাথে কিন্তু আমরা সলভ করছি, যাতে সব ধরনের কনসেপ্ট আমাদের রিভাইজ হয়ে যায়। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি IUMB অনুসারে সমস্ত উৎসেচকগুলিকে কত ভাগে ভাগ করা যায় না? 6টা ক্লাস, 6 ক্লাসেস। 6 ক্লাসেস কি কি? অট লিল, অক্সিডো রিডাকটেস যেটা জারণ বিজারণ করবে, ট্রান্সফারেস যেটা গ্রুপ ট্রান্সফার করবে, হাইড্রোলেস যেটা জল দিয়ে কোনো কিছুকে ভাঙবে, লায়েস যেটা জল ছাড়া কোনো কিছুকে ভাঙবে, আইসোমারেস যেটা আইসোমার তৈরি করবে, লাইগেস যেটা কোনো কিছুকে জুড়তে হেল্প করবে। তাহলে এই 6টা ক্লাস হলো ক্লাসিফিকেশন, যার মধ্যে আমি কি বললাম তাহলে? OTHLIL, অটলিল, এটা হয়ে যাবে আমাদের শর্ট ফর্ম অটলিল। তাহলে কারেক্ট অপশন হয়ে যাবে কোনটা? এ। ঠিক আছে, নেক্সট, নিম্নোক্ত কোনটি স্তন্যপায়ী প্রাণীদের চারিত্রিক বৈশিষ্ট্য? স্তন্যপায়ী প্রাণীদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে বায়ুযুক্ত অস্থি হবে না, সিনস্যাক্রামও থাকে না, সিনস্যাক্রাম পাখিদের ক্ষেত্রে থাকছে, 7টি লাম্বার কশেরুকাও না। আনসার হয়ে যাবে 7টি সার্ভাইকাল কশেরুকা, অর্থাৎ আমাদের যে ফার্স্ট CTLSV, কি নাম আছে? CTLSC, অর্থাৎ আমাদের যে কশেরুকাগুলোর নাম, ফার্স্টে গ্রীবাদেশীয়, তারপর বক্ষদেশীয়, তারপর হচ্ছে লাম্বার, তারপর হচ্ছে স্যাক্রাল, তারপর কক্সিজিয়াল। এই দুটো কি হয়ে গেছে? এই দুটো হয়ে গেছে ফিউজড, জুড়ে গেছে, কিন্তু এগুলো আছে আলাদা আলাদা। তো আমাদের 7টা সার্ভাইকাল কশেরুকা যেটা গ্রীবাদেশীয় থাকে, সেটা কিন্তু শুধুমাত্র স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। ঠিক আছে, ওকে। প্রদত্ত কোন কোষটি HCl ক্ষরণ করে? HCl ক্ষরণ করতে পারে কোথাকার কোষ? না এটা আমরা জানি কোথাকার, না পাকস্থলী বা স্টামাক। আমরা বলতে পারি কি পাকস্থলী থেকে কিন্তু HCl ক্ষরণ হয়। এবং পাকস্থলী থেকে যে HClটা ক্ষরণ হয় সেটা কোন সেল থেকে হয়? প্যানেট সেল, পেপটিক সেল, অক্সিন্টিক সেল নাকি গ্যাস্ট্রিক জি সেল? তো গ্যাস্ট্রিক জি সেল থেকে কি তৈরি হয়? গ্যাস্ট্রিকই ক্ষরণ হবে।
গ্যাস্ট্রিক ডিজিজ সেল থেকে কি হবে না গ্যাস্ট্রিকই ক্ষরণ হবে। ওকে, তাহলে এটা আন্ডারে কিসের থেকে পড়ছে না অক্সেন্টিক সেল। আমরা যখন HCl ক্ষরণ দেখি তাহলে অক্সেন্টিক সেল থেকে কি ক্ষরণ হয় না HCl ক্ষরণ হয়। পেপটিক কোষ থেকে হরমোন এনজাইম ক্ষরিত হবে, প্ল্যানেট কোষ থেকে ডিফারেন্ট জিনিস ক্ষরিত হয়, সব আলাদা আলাদা ইন্ট্রিনসিক ফ্যাক্টরস রয়েছে সেগুলো ক্ষরিত হবে। আনসার হয়ে যাবে কি অক্সেন্টিক কোষ। ওকে, নেফ্রনের কোন অংশটি গ্লুকোজ পুনর্বিশোষণের জন্য নিয়োজিত? তাহলে নেফ্রনের যদি বিভিন্ন অংশগুলো আমরা দেখি, তাহলে নেফ্রনের যদি আমরা বিভিন্ন অংশগুলো দেখি, তার মধ্যে সব থেকে বেশি পরিমাণ যদি বিশোষণের কোনো জায়গা থাকে তাহলে সেটা কোথায় হয়? সব থেকে বিশোষণ না সব থেকে বেশি হয় প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে। কোথায় হবে? PCT, বা যেটাকে বলা হয় কি নিকটবর্তী সংবর্ত নালিকা, নিকটবর্তী সংবর্ত নালিকা বা PCT বা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। তাহলে কোথায় না পরা সংবর্ত নালিকা বা নিকটবর্তী সংবর্ত নালিকা, তার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই কি না গ্লুকোজের পুনর্বিশোষণ হয়ে যায় এখানে। ঠিক আছে, নেক্সট, কোনো দীর্ঘায়িত শ্বাসজনিত ব্যাধি সিগারেট ধূমপানের কারণে হয়। তাহলে বিভিন্ন ধরনের রোগ দেখতে পাই। অ্যাজমা যেমন হয়, ব্রঙ্কাইটিস যেমন কি হয়, আইটিস, কোনো কিছু শেষে যদি আইটিস কথাটা থাকে তার মানেই হলো প্রদাহ, তার মানে কি হচ্ছে ব্রঙ্কিওসে প্রদাহ হয়ে যাচ্ছে। ওকে, অ্যাজমা কি হচ্ছে? এটা অ্যাজমা হচ্ছে একটা ক্রনিক ডিসঅর্ডার যেখানে শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু এমফাইসিমা হলো একটা মাত্র রোগ যেটা কিসের জন্য হচ্ছে না সিগারেট স্মোকিং এর জন্য হচ্ছে। ট্রিপসিন এনজাইম তৈরি হয়ে যায় যেটা কি করে যে ব্রঙ্কিওলসের যে লেয়ারটা আছে সেইগুলোর প্রোটিনগুলোকে নষ্ট করতে থাকে। এবং এর জন্য আরেকটা টপিক বলে দিই যেটা তোমরা 12-এ পড়ো, এর জন্য আলফা অ্যান্টিট্রিপসিন তৈরি করা হয়েছে বাই ইউজিং বায়োটেকনোলজিকে ব্যবহার করে অ্যান্টিট্রিপসিন তৈরি করা হয়েছে যেটা এর এগেনস্টে ফাইট করতে হেল্প করে। ঠিক আছে, ট্রেসি নামে একটা ট্রান্সজেনিক হাড়া থেকে। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাই অশ্রু গ্রন্থিতে উপস্থিত উৎসেচকের নাম কি? অশ্রু গ্রন্থিতে উৎসেচক যেটা রয়েছে সেটার নাম কি? তাহলে অশ্রু গ্রন্থিতে আমরা পেয়ে যাই কি লাইসোজাইম পেয়ে যাই। লাইসোজাইম কি করে না ব্যাকটেরিয়াল যে সেল ওয়ালটা আছে সেটাকে নষ্ট করে দিতে পারে। কি করে দিতে পারে? ব্যাকটেরিয়াল সেল ওয়ালকে নষ্ট করে দিতে পারে। নিম্নোক্ত শর্তগুলির মধ্যে কোনটি রক্তনালীর অভ্যন্তরে রক্তকে জমাট বাঁধতে দেয় না? তাহলে এই যে ফ্যাক্টরগুলো ফাইব্রিনোজেন, ফ্যাক্টর 8, থ্রম্বিন, এই প্রত্যেকটা কিসে হেল্প করে না প্রত্যেকটা হেল্প করে হচ্ছে ব্লাড ক্লটিং এ। প্রত্যেকটার কাজ কি? প্রত্যেকটা কিসে হেল্প করে? ব্লাড ক্লটিং বা রক্ত তঞ্চনে। এটা হচ্ছে রক্তে উপস্থিত রক্ততঞ্চনে সাহায্য করছে না রক্তে উপস্থিত ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি হয়, ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি হয়, প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি হয়। এই প্রত্যেকটা কিন্তু কাজে লাগে। কিন্তু হেপারিন হলো এমন একটা স্ট্রাকচার যেটাকে বলা হয় কি অ্যান্টিকোয়াগুলেন্ট বা রক্ততঞ্চন রোধী, অর্থাৎ রক্ততঞ্চনকে আটকাতে পারে। কি আটকাতে পারে না হেপারিন আটকাতে পারে। ওকে, আচ্ছা, নিচের কোন পেশি বা অস্থি কঙ্কালজনিত রোগটি অটো ইমিউন ডিসঅর্ডারের মধ্যে পড়ছে? অটো ইমিউন ডিসঅর্ডার আগে কি? যেখানে সেলফ অ্যান্টিবডি তৈরি হয়, মানে নিজের কোষের এগেনস্টেই নিজের কোষ কাজ করবে, সেলফ অ্যান্টিবডি তৈরি হয়। তো টিটেনাস ক্লস্ট্রিডিয়াম টিটেনির জন্য হচ্ছে। অস্টিও আর্থারাইটিস, ইস্ট্রোজেন যখন কমে যায় বয়সকালে তখন হাড়ের মধ্যে কি হয়ে যায়? আর্থারাইটিস হয়ে যায়, অস্টিও আর্থারাইটিস হয়ে যায়। মাইস্থেনিয়া গ্রেভিস, ঠিক আছে, আচ্ছা ওটা আমি অস্টিওপোরোসিসের কথা বললাম যেখানে ছোট ছোট ফুটো হয়ে যাচ্ছে। গেটে বাত বা গাউট, ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল যদি হাঁটুতে বেশি পরিমাণে জমে যায় সেক্ষেত্রে হচ্ছে। কিন্তু যদি আমি বলতাম রুমাটয়েড আর্থারাইটিস সেটা কিন্তু অটো ইমিউন ডিসঅর্ডারের মধ্যে পড়তো। কিন্তু এখানে বলেছে দেখো মাইস্থেনিয়া গ্রেভিস, এটার নাম কি? মাইস্থেনিয়া গ্রেভিস, যেটা কিন্তু অটো ইমিউন ডিসঅর্ডারের মধ্যে পড়ে। কিসের আন্ডারে পড়ে না অটো ইমিউন ডিসঅর্ডার। রুমাটয়েড আর্থারাইটিস যদি হতো তাহলে কিন্তু সেটা অটো ইমিউন ডিসঅর্ডারের মধ্যে পড়তো। এখানে শুধু অস্টিও আর্থারাইটিস বলেছে যেটা আন্ডারে পড়ছে না, অটো ইমিউন ডিসঅর্ডারের মধ্যে মাইস্থেনিয়া গ্রেভিস। সেম কোয়েশ্চেন আসে হচ্ছে যে এরকম একটা জেনেটিক ডিসঅর্ডারের নাম বলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম একটা জেনেটিক ডিসঅর্ডারের নাম বলো যেটা আমাদের কঙ্কাল তন্ত্রে হয়, জেনেটিক ডিসঅর্ডার বা জিনগত রোগ। তখন ওটার আনসারে কি হয়ে যাবে? তখন সেটা আনসারে হয়ে যাবে মাস্কিউলার
মাসকিউলার ডিস্ট্রফি, এটা কিন্তু এর আন্ডারে পড়ে। ঠিক আছে, নেক্সট বলেছে কি যে আমরা একটু আগেই পড়ছিলাম ট্রিপসিনোজেন, সেটা হচ্ছে একটা কি প্রোএনজাইম। তো ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে কে কনভার্ট করে, এই যে কনভার্সনটা হচ্ছে সেখানেও তো একটা এনজাইম লাগে। তো এখানে যে এনজাইমটা লাগে সেই এনজাইমটার নাম হলো এন্টেরোকাইনেজ। এই এন্টেরোকাইনেজ এনজাইমটা কি করে, ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন বানিয়ে দেয়। তাহলে কারেক্ট অপশন হয়ে যাবে কি আমার এন্টেরোকাইনেজ। ওকে, নেক্সট বলেছে নিচের কোষগুলির মধ্যে কোনটি গোলাকার ও দ্বি অবতল, কোনটি গোলাকার এবং দ্বি অবতল, গোলাকার এবং তাকে যদি সাইড থেকে দেখা যায় সেটা এরকম দ্বি অবতল হয়। তাহলে নিউরন বা স্নায়ুকোষের শেপ হবে না, ইওসিনোফিলও হবে না, বেসোফিলও হবে না। কারেক্ট অপশন হয়ে যাবে কি এরিথ্রোসাইট। যেহেতু বলে দিয়েছে দ্বি অবতল বা বাইকনকেভ, তখন হয়ে যাবে আনসারটা কি এরিথ্রোসাইট। ওকে, ব্রুনাস গ্রন্থি কোথায় দেখতে পাওয়া যায়, ব্রুনাস গ্রন্থি এটা থাকে হচ্ছে ডিওডিনামের মধ্যে। সবার আগে বলে দিই ডিওডিনামে, এবং খুব ইম্পর্টেন্ট একটা গ্রন্থি, কারণ এটা কোথায় থাকে, বাকি সমস্ত গ্রন্থি মিউকাস স্তরে থাকে, কিন্তু এটা সাব মিউকোসা স্তরে থাকে, সাব মিউকোসা স্তরে উপস্থিত থাকে ডিওডিনামে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানব দেহের ক্ষুদ্রতম পেশি কোনটা, তাহলে মানব দেহের ক্ষুদ্রতম হাড় কি, মানব দেহের ক্ষুদ্রতম হাড় হচ্ছে স্টেপিস। কোথায় থাকে, এটা থাকে হচ্ছে মধ্যকর্ণে। কোথায় থাকে এটা, মধ্যকর্ণে থাকে। ঠিক আছে, সেরকম ভাবে তার সংলগ্ন যে পেশিটা সেটাই হয়ে যাবে সব থেকে ক্ষুদ্রতম পেশি। সো স্টেপিডিয়াস, যেটা স্টেপিসের সাথেই সংলগ্ন পেশি, এর সাথেই সংলগ্ন পেশি, এটা হয়ে যাবে কি ক্ষুদ্রতম পেশি। ঠিক আছে, নাইট্রোজেন আরএনএ প্রাথমিক গঠনের উপাদানগুলি হলো, আরএনএ যখন গঠিত হচ্ছে তাহলে আরএনএ গঠিত হচ্ছে কি দিয়ে না নিউক্লিওটাইড দিয়ে। নিউক্লিওটাইড যখন তৈরি হয় তার মধ্যে কি থাকবে, তার মধ্যে থাকবে একটা N2 বেস, নাইট্রোজেনাস বেস। তার সাথে থাকবে কি রাইবো সুগার, যেহেতু রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো সুগার বা রাইবো শর্করা, আর তার সাথে কি থাকবে ফসফেট। এই তিনটে জুড়েই তৈরি হয়ে যাবে কি আরএনএটা। তাহলে দেখি কে কে আছে না, ফসফরাস বেস আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন। এবার নাইট্রোজেন হাইড্রোজেন হবে না, সেম এখানে নাইট্রোজেন বলেছে হবে না, নাইট্রোজেন যেখানে মেনশন থাকবে হবে না। কি হবে, নাইট্রোজেন ঘটিত বেস ফসফেট, কিন্তু বলছে ডিঅক্সিরাইবোস, এটাও হবে না, কারণ ডিঅক্সিরাইবোস আমরা কার ক্ষেত্রে পাই, ডিএনএ এর ক্ষেত্রে পাই। কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি রাইবোস, তাহলে এটা কার ক্ষেত্রে থাকবে, এটাই থাকবে আরএনএ এর ক্ষেত্রে। তাহলে নাইট্রোজেন ঘটিত বেস তার সাথে ফসফেট এবং রাইবোস কার ক্ষেত্রে থাকবে, আরএনএ এর ক্ষেত্রে থাকবে। ডান। নেক্সট বলছে হৃৎপিণ্ডের পেস মেকার এবং পেস সেটার কাকে বলে। তো হৃৎপিণ্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি, মানুষের যদি হৃৎপিণ্ডটা আমি ড্র করি, তাহলে আমরা একটাই লেকচারে কিন্তু আমরা প্রচুর ধরনের কোয়েশ্চেন কিন্তু করছি, অ্যান্ড র্যান্ডামলি করছি, যাতে আমাদের সব কনসেপ্ট যেটা এতদিন ধরে আমরা পড়ে এসেছি এটা যাতে ক্লিয়ার হয়ে যায় তার জন্য। ঠিক আছে, তাহলে এটা মোরাললেস হৃৎপিণ্ডের স্ট্রাকচার। তো হৃৎপিণ্ডের স্ট্রাকচারে আমরা দেখতে পাই এখানে কিছু নোডাল টিস্যু আছে, যেটা কি হয় একদম শুরুতে থাকে হচ্ছে এসএ নোড। একটু আগেই বলছিলাম না আমাদের কিরম হয় না মায়োজেনিক হার্ট হয়, কিরম হয় না মায়োজেনিক হার্ট হয় আমাদের। তাহলে এখানে সবার আগে উদ্দীপনাটা যেটা তৈরি হয় সেটা কোথায় তৈরি হয়, এসএএন। এসএএন থেকে উদ্দীপনাটা যেখানে যায় সেই জায়গাটাকে বলা হবে কি এভিএন। এভিএন থেকে যাওয়ার পরে জিনিসটা কোথায় চলে যাবে, বান্ডিল অফ হিস বলে একটা স্ট্রাকচার থাকে, সেটাকে বলা হয় কি বান্ডিল অফ হিস। বান্ডিল অফ হিস থেকে সেটা চলে যাবে কোথায়, চারদিকে, যেটাকে বলা হবে কি দিয়ে, পার্কিনজি তন্তু দিয়ে। তাহলে জিনিসটা শুরু হচ্ছে কি দিয়ে, জিনিসটা শুরু হচ্ছে এস এ নোড দিয়ে, এটাকে বলা হয় এস সাইনো আর্ট্রিয়াল নোড, এবং সেই ইনফরমেশনটা ছড়িয়ে পড়ে কার কাছে, সেটা চলে যায় হচ্ছে এভি নোডের কাছে। এভিএন বা এভি নোড, এভি নোডের মানে হলো আর্ট্রিও ভেন্ট্রিকিউলার নোড, আর্ট্রিও ভেন্ট্রিকিউলার নোডের কাছে চলে যাচ্ছে। এবং এই যে ইনফরমেশনটা এখান থেকে এখানে গেল কি দিয়ে যায়, এই যে ইনফরমেশনটা গেল, তাহলে সবার আগে ইনফরমেশনটা কোথায় কোথায় স্টিমুলাসটা তৈরি হয়, এসএ নোডে। তো এসএ নোডটাকে বলা হয় কি পেস মেকার। ঠিক আছে,
এবং সেই পেজটা সব থেকে বেশি তৈরি হয় কথা মিনিটে 70 to 72 বিটস। তারপরে সেই ইনফরমেশনটা চলে যায় কার কাছে, সেই ইনফরমেশনটা চলে যায় কার কাছে না এবি নোডের কাছে, যেখানে 50 to 60 বিটস পার মিনিটের ইম্পালস থাকে। তাই এটাকে বলা হয় কি পেজ সেটার। একজন তৈরি করে, একজন সেট করে। তাহলে এখানে কি হবে, পেএসএ নোড এবং এবি নোড হয়ে যাবে পেস মেকার এবং পেজ সেটার। ওকে, নেক্সট বলেছে কি জিফয়েড প্রসেস প্রদত্ত কোন গঠনের অংশ। তাহলে এখানে বলেছে করোটি, পেক্টোরাল গার্ডেল, স্টারনাম এন্ড পেলভিক গার্ডেল। তাহলে আমরা যদি স্টারনামের স্ট্রাকচারটা দেখি না, আমরা যদি স্টারনামের স্ট্রাকচারটা দেখি, তো স্টারনামের স্ট্রাকচারে আমরা এরকম 3টে পার্ট পাই স্টারনামের স্ট্রাকচারে, ঠিক আছে। একটাকে বলা হয় ম্যানুব্রিয়াম, দেন বডি, দেন যে একদম এন্ডে যে পার্টটা থাকে, সেটাকে বলা হয় হচ্ছে কি না জিফয়েড প্রসেস। প্রসেস মানে হলো সেই পার্টটা যখন যেটা কোনো একটা হাড়ের থেকে এক্সট্রা বেরিয়ে থাকে তাকে প্রসেস বলে। তাহলে জিফয়েড প্রসেস আমরা কোথায় দেখতে পাই, স্টারনামের ক্ষেত্রে। ম্যানুব্রিয়াম, তারপর বডি, তারপর থাকে জিফয়েড প্রসেস। ওকে, নেক্সট লসিকা এবং রক্তের মধ্যে পার্থক্য কি। লসিকা রক্তের থেকে আলাদা হবে কিসে কিসে না, লসিকার মধ্যে আমরা কি জানি কি থাকে, লসিকা এবং রক্ত। তো রক্তের রং লাল হয় কেন, রক্তের মধ্যে থাকে আরবিসি আর থাকে তার সাথে সাথে ডাব্লিউবিসিও কিন্তু থাকে, কিন্তু লসিকার ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডাব্লিউবিসি পাই, আরবিসি কিন্তু পাই না। তাহলে লোহিত রক্তকণিকা না থাকায় অধিক শ্বেত রক্তকণিকা আছে বলে। তাহলে রক্ত থেকে আলাদা হয় কেন, কারণ কোনো লোহিত রক্তকণিকা না থাকায় এবং অধিক শ্বেত রক্তকণিকা থাকায় এটাকে আমরা কি বলবো, রক্তের থেকে আলাদা হয়। নেক্সট গ্লুকোনিওজেনেসিস, ভেরি ইম্পর্টেন্ট প্রসেস, কি নাম না গ্লুকোনিওজেনেসিস। তাহলে আমরা একটু ভাগ ভাগ করে পড়ি। গ্লুকো কথাটার মানে হলো গ্লুকোজ আর জেনেসিস মানে হলো তৈরি করা। তাহলে এখানে গ্লুকোজকে তৈরি করা হচ্ছে নিও সোর্স মানে কোনো নতুন সোর্স থেকে। তাহলে নন কার্বোহাইড্রেট বা কোনো অশর্করা জাতীয় কোনো জিনিস থেকে যখন আমরা গ্লুকোজকে তৈরি করব, তখন সেটাকে আমরা বলবো কি গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিসও বলা যেতে পারে। তাহলে গ্লুকোজ যখন তৈরি হবে অশর্করা থেকে, তখন সেটাকে আমরা বলবো কি গ্লুকোনিওজেনেসিস। নিউ কোনো সোর্স থেকে হচ্ছে, এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, ফ্যাটের অবদ্রবণ কার দ্বারা হয়। ফ্যাটের অবদ্রবণকে কি বলা হয়, এটাকে বলা হয় ইমালসিফিকেশন অফ ফ্যাট। তো ফ্যাটের অবদ্রব বা ইমালসিফিকেশন হওয়ার জন্য কি আসে না পিত্তরস যেটা থাকে, সেই পিত্তরস থেকে আসে কি পিত্ত লবণ। কোথা থেকে কি আসে না পিত্তরস বা যেটাকে বলা হয় বাইল জুস। সেই বাইল জুসের মধ্যে থাকে কি বাইল পিগমেন্টস আর বাইল সল্টস। তো এই বাইল সল্টসের কাজ হলো কি ফ্যাটের ইমালসিফিকেশন করা। এমালসিফিকেশন মানে ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারলে ভাঙার জন্য ছোট ছোট মাইসেলি তৈরি করে দেয়। ফ্যাটের বড় বড় গ্লোবিউলসকে ছোট ছোট গ্লোবিউলসে ভাগ করে দেয়। ফ্যাটের যে বৃহৎ অণু সেগুলোকে ক্ষুদ্র অণুতে ভাগ করছে, সেটাকে বলা হয় কি না বৃহৎ অণু। সেখান থেকে যদি ক্ষুদ্র অণুতে ভাগ করে দেওয়া হয় সেটাকে ইমালসিফিকেশন অফ ফ্যাট বলে। সেটা কে করে, পিত্ত লবণ বা বাইল সল্টস কিন্তু এই কাজটা করে দেয়। ওকে, ক্ষুদ্রান্তের এপিথেলিয়ামে গবলেট কোষ ক্ষরণ করে। তাহলে গবলেট কোষ এর ব্যাপারে বলে দিই, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। গবলেট কোষ হলো একটি এককোষী গ্রন্থি। এখান থেকে এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে যে গবলেট কোষ হলো একটা এককোষী গ্রন্থি এবং গবলেট কোষ থেকে কি ক্ষরণ হয়। গবলেট কোষের সব থেকে ইম্পর্টেন্ট ক্ষরণকারী পদার্থ হলো মিউকাস। এটা খুব ভালো করে মনে রাখতে হবে যে গবলেট কোষ হলো একটা এককোষী কোষ, যেখান এককোষী গ্রন্থি, যেখান থেকে কি খরিত হবে না মিউকাস খরিত হবে। কি খরিত হবে, মিউকাস খরিত হবে, ঠিক আছে। নেক্সট রাইবোজাইম কাকে বলে। রাইবোজাইম হলো আরএনএ, মাঝে মাঝে ওদের মধ্যে ক্যাটালিটিক প্রপার্টি থাকে। তো আরএনএ কখনো কখনো যদি এনজাইমের মতন কাজ করে তাকে রাইবোজাইম বলে। এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক বলা যেতে পারে, ভীষণই ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, তাহলে রাইবোজাইম কাকে বলছে না আরএনএ যখন এনজাইম হিসেবে কাজ করে তখন সেটাকে আমরা বলবো কি রাইবোজাইম। নামটা কি বোঝা যাচ্ছে, রাইবো নিউক্লিক অ্যাসিড অ্যাক্টিং অ্যাজ এনজাইম, তাকে আমরা কি বলবো রাইবোজাইম।
নেক্সট বলছে কি নিউক্লিওসাইড ড্যাশ এর অন্তর্গত। তাহলে নিউক্লিওসাইড কিসের অন্তর্গত, নামটা যেহেতু নিউক্লিওসাইড, তো সাইড মানে এস আছে, আর এস মানে মনে রাখতে হবে কি এখানে থাকবে N2 বেস বা নাইট্রোজেন ঘটিত যৌগ, তার সাথে কে জুড়ে থাকবে সুগার বা শর্করা, মেনলি এক্ষেত্রে রাইবোজ, ঠিক আছে, রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ যাই হোক না কেন, যখনই কোনো নিউক্লিক অ্যাসিডের সাথে, যখনই কোনো নাইট্রোজেনাস বেসের সাথে যখন সুগার জুড়ে থাকবে, এস ফর সুগার এস ফর সাইড, তখন সেটাকে আমরা কি বলবো না নিউক্লিওসাইড। এবং কি শর্করা থাকবে এখানে, পেন্টোজ শর্করা। কি শর্করা না পেন্টোজ শর্করা। তাহলে দেখে নিই, তাহলে পেন্টোজ সুগার এবং একটি নাইট্রোজেনাস বেস, ফসফেট যখনই জুড়ে যাবে তখন সেটাকে আমরা কি বলবো নিউক্লিওটাইড। কি করে মনে রাখবে না টাইডে টি আছে, ফসফেটেও টি আছে, আর এখানে কি করে মনে রাখবে সুগারে এস আছে আর শর্করাতেও এস আছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে কি, এটাই হয়ে যাবে কারেক্ট অপশন, যেটা হয়ে যাচ্ছে কি না নিউক্লিওটাইড, বাকি দুটো হবে না। হেক্সোস সুগার তো থাকে না ফার্স্ট অফ অল, আর দ্বিতীয় দুটোর ক্ষেত্রেই তাই, তাহলে হবে না আনসারটা। নেক্সট হচ্ছে অর্নিথিন সাইকেল কোথায় তৈরি হয়। তাহলে অর্নিথিন সাইকেল হলো এমন একটা সাইকেল যেটা কিসের জন্য হয়, যে আমরা যে খাবার দাবারগুলো খাচ্ছি সেখানে যে অ্যামোনিয়াটা আমরা মানে অ্যামাইনো অ্যাসিডটা আমরা পাচ্ছি, সেই অ্যামাইনো অ্যাসিডটা কনভার্ট করে দেওয়া হয় কিসে, ইউরিয়াতে। অ্যামাইনো অ্যাসিডটাকে কনভার্ট কিসে করে দেওয়া হয়, ইউরিয়াতে, যে ইউরিয়াটা নাকি আমাদের মূত্রের মাধ্যমে দেহ থেকে নির্গত হচ্ছে। যেটা কি সাইকেলের মাধ্যমে হয়, অর্নিথিন সাইকেলের মাধ্যমে হয়। এবং কোথায় হয় না যকৃতে ইউরিয়া উৎপাদন, মূত্র উৎপাদন তো যকৃতে হয় না, মূত্র উৎপাদন কোথায় হয়, মূত্র উৎপাদন কিডনিতে হয়। যকৃতে ইউরিয়া উৎপাদন পদ্ধতিকে বলা হবে কি না অর্নিথিন সাইকেল। ডান। নেক্সট বলেছে কি স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে কর্পাস ক্যালোসাম যুক্ত করে। তাহলে স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে কর্পাস ক্যালোসাম, তাহলে আমি যদি আমার ব্রেনটাকে এভাবে দেখি, এদিকে একটা ব্রেনের পার্ট আছে, এদিকে একটা ব্রেনের পার্ট আছে, ঠিক আছে। এই দুটো ব্রেনের পার্ট মাঝখানে একটা নার্ভের তন্তু দিয়ে এরকম ঢাকা থাকে, ঠিক আছে, নার্ভের তন্তু দিয়ে এটা জোড়া থাকে। এই যে তন্তুটা দিয়ে জোড়া থাকে সেটাকে বলা হয় কি কর্পাস ক্যালোসাম। এবং কাকে জোড়ে, এই দুটো পার্টকে জোড়ে। একদিকে থাকে রাইট হেমিস্ফিয়ার, রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয় এটাকে, কারণ সেরিব্রামের পার্ট, সেরকম এটাকে কি বলা হবে লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। ওকে, তাহলে কারেক্ট অপশন কি হয়ে যাবে, দুটি সেরিব্রাল হেমিস্ফিয়ারকে জুড়ছে। কাকে জুড়ছে না দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারকে জুড়ে দিচ্ছে, ঠিক আছে। লালা রসের কোন উপাদান জীবাণু নাশক হিসেবে কাজ করে, কাকে মারছে, জীবাণুকে মারছে। জীবাণুকে মারার জন্য কে থাকবে, লাইসোজাইম। এটা কি করবে না ডিরেক্টলি গিয়ে কাকে মারবে, লাইসোজাইমটা গিয়ে যে ব্যাকটেরিয়া আছে তার সেল ওয়ালকে নষ্ট করে দেবে, সেটা হচ্ছে কি লাইসোজাইম। টায়ালিন তো শ্বেতসার পরিপাকে সাহায্য করছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দিয়েছে প্রদত্ত কোনটি লসিকা তন্ত্রের অংশ নয়। লসিকা তন্ত্রের মধ্যে আমাদের থাইমাস, লসিকা গ্রন্থি এবং প্লিহা সবকটাই পড়ছে, আমাদের প্রাইমারি লিম্ফয়েড অর্গান, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, যেটা আমি 12 এর পার্টে বলে দেবো। তো অগ্নাশয় কিন্তু আমাদের কোনো লসিকা গ্রন্থি বা লসিকা সংবহন এই পার্টে কোনো কাজ করে না। তাহলে কারেক্ট অপশন কোনটা হয়ে যাবে আমাদের অগ্নাশয়। প্লিহা লসিকা গ্রন্থি তো বোঝাই যাচ্ছে লসিকা থাকবে। থাইমাসও এমন একটা লসিকা গ্রন্থি যেখানে কি হয় না টি সেল ম্যাচিওর হয়, যে টি লিম্ফোসাইট ম্যাচিওর হবে এখানে। ওকে, নেক্সট কোন অঙ্গে হেনলির লুপ পাওয়া যায়। তাহলে আমরা জানি এরকম ভাবে থাকে হচ্ছে কিডনি, তো কিডনির মধ্যে এরকম ভাবে থাকে কিছু পিরামিড, তো পিরামিডের মধ্যে থাকবে এরকম ভাবে কিছু নেফ্রন। তাহলে নেফ্রনের স্ট্রাকচারটাকে যদি আমি বড় করে দেখি, নেফ্রনের স্ট্রাকচারের মধ্যে আমি দেখতে পাচ্ছি কি এরকম ভাবে থাকে স্ট্রাকচারটা। তো এই স্ট্রাকচারের মধ্যে এই যে পার্টটা এটাকে বলা হয় লুপ, এটাকে কি বলা হয় হেনলির লুপ বা লুপ অফ হেনলি। তাহলে লুপটা কোথায় আমরা দেখতে পাচ্ছি, তাহলে কার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, বৃক্কের আন্ডারে দেখতে পাচ্ছি। ভেরি ইজি কোয়েশ্চেন, কোথায় দেখতে পাই আমরা, বৃক্কের মধ্যে দেখতে পাই, ঠিক আছে।
পাকস্থলী রসের প্রোটিওলাইটিক উৎসেচকটা কি? তো পাকস্থলী রসে প্রোটিওলাইটিক উৎসেচক যেটা প্রোটিনকে ভাঙবে সেটা কি পাওয়া যায়? পেপসিন, যেটা ইনিশিয়ালি কি থাকে পেপসিনোজেন, পরে সেটা পেপসিন তৈরি হয়, তাহলে পেপসিন হয়ে যাবে পাকস্থলী রসে উপস্থিত একটা প্রোটিওলাইটিক উৎসেচক। ওকে, নেক্সট কোয়েশ্চেন আছে ভেরি ইজি, কোএনজাইম আর অ্যাপোএনজাইম যুক্ত হয়ে কি তৈরি হয়? তাহলে আমরা জানি কোএনজাইম এটা হলো একটা নন প্রোটিন পার্ট বা অপ্রোটিন অংশ, তার সাথে যখন একটা অ্যাপোএনজাইম বা প্রোটিন পার্ট জোড়ে তখন কি তৈরি হয়, তখন যে স্ট্রাকচারটা তৈরি হয় সেটাকে বলা হয় হচ্ছে কি না হলো এনজাইম, তখন সেটাকে কি বলা হবে? হলো এনজাইম। তাহলে দুটো একসাথে মিলে তৈরি করবে কি না হলো এনজাইম। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখি, নিম্নলিখিত একটি প্রাকৃতিক পলিমারের কথা বলা হচ্ছে, যে পলিমারটা খুব ইম্পর্টেন্ট, যেটা পতঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাই, ছত্রাকের ক্ষেত্রেও দেখতে পাই, দুজনের ক্ষেত্রেই পাচ্ছি। এর এক্সাম্পল কি, মানে এটার উদাহরণ কি হবে বা এটার উত্তর কি হবে? কাইটিন। একদম ভালো করে মুখস্থ করে না, যে পতঙ্গের যে এক্সোস্কেলিটন বা বহিঃকঙ্কাল থাকে অথবা ছত্রাকের যে কোষ প্রাচীর থাকে, এই দুটো জায়গাতে আমরা কি দেখতে পাবো? কাইটিন দেখতে পাবো। ঠিক আছে, সেলুলোজ তো থাকে প্লান্টসের ক্ষেত্রে, ঠিক আছে, সুবেরিন পেকটিন না, কাইটিন আমরা পেয়ে যাব কিসে না প্লান্টের, এবং পেয়ে যাব হচ্ছে কোথায় না ছত্রাকের ক্ষেত্রে, এবং তার সাথে সাথে পতঙ্গের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি আমরা, যে নেক্সট কোয়েশ্চেন, স্তন্যপায়ীরা নিম্নোক্তগুলির মধ্যে কোনটি থেকে উদ্ভূত? কোনটি থেকে স্তন্যপায়ী প্রাণীরা উদ্ভূত হয়েছে? স্তন্যপায়ী হোক কি পাখি হোক, প্রত্যেকেরই একটা কমন অ্যানসেস্টার থাকে। তো বলা হয়, এটা ক্লাস 12-এ নিশ্চয়ই তোমরা পড়েছো, যে আর্লি রেপটাইলস থেকেই এসছে কারা? আর্লি রেপটাইলস থেকে এসছে পাখি, এছাড়া আর তার সাথে সাথে স্তন্যপায়ী। তাহলে আর্লি রেপটাইলস বা রেপটিলিয়া থেকে বলা হয় যে রেপটিলিয়া বা আর্লি রেপটাইলস থেকে অ্যাকচুয়ালি পাখি বা যেটাকে বলা হয় এভিস, আর এখানে স্তন্যপায়ী বা ম্যামেলসরা। ঠিক আছে, কোথা থেকে এসছে? রেপটাইলস থেকে। পরিফেরা পর্বের প্রাণীদের দেখে উপস্থিত নালিকা তন্ত্র কিরম ভাবে হবে? ভেরি ইজি, আমি ডায়াগ্রাম করে করিয়ে দিই, ফটাফট হয়ে যাবে। তাহলে এদের দেহে থাকে কিছু এরকম ছিদ্র, এদের দেহে প্রথমত থাকবে কিছু ছিদ্র, এই যে ছিদ্রগুলো ছোট ছোট ছিদ্রগুলো আছে এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হচ্ছে অস্টিয়া। ঠিক আছে, তাহলে অস্টিয়া থেকে কি হচ্ছে? অস্টিয়া থেকে সবার আগে জলটা ঢুকছে, নিয়ে এই যে জায়গাটায় চলে আসে এটাকে কি বলা হয়? এই যে মাঝখানের যে গহ্বরটা সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে স্পঞ্জোসিল। ঠিক আছে, এবার জলটা কোথায় এলো? অস্টিয়া দিয়ে ঢুকলো, স্পঞ্জোসিলে এলো, স্পঞ্জোসিল থেকে সেটা বাইরে বেরিয়ে যাবে কিসের মাধ্যমে? বাইরে যাবে যার মাধ্যমে, সেটাকে বলা হয় কি? অস্কিউলাম। নিয়ে চলে যাবে কোথায়? সেটা বাহির পথে। তাহলে জল অস্টিয়া দিয়ে ঢুকছে, তাহলে জল বাইরের থেকে ঢুকছে কি দিয়ে? অস্টিয়া দিয়ে ঢুকলো, তারপর স্পঞ্জোসিলে গেল, তারপর অস্কিউলামে হলো, তারপর বাইরে। তাহলে কোথায় যাচ্ছে? শুরু হচ্ছে অস্টিয়া, তারপর স্পঞ্জোসিল, অস্কিউলাম, বাহির। তাহলে কারেক্ট অপশন হয়ে যাবে অপশন নাম্বার এ। বোঝা গেল নালিকা তন্ত্র। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি? নেক্সট কোয়েশ্চেন, নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোনটির মধ্যে সিলম অনুপস্থিত? তাহলে আমি বলেছিলাম সিলম অনুপস্থিত মানে সেটাকে কি বলা হবে? অ্যাসিলোমেট, রাইট? তো এর মধ্যে প্লাটিহেলমিনথেস, অ্যানলিডা, মোলাস্কা, অ্যাকানারমাটা, এদের সবার মধ্যে কিন্তু সিলম প্রেজেন্ট। প্লাটিহেলমিনথেস আমি তখনও বলেছিলাম একটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, যারা কিরম হয় না, যারা হয় ট্রিপ্লোব্লাস্টিক, যারা কিনা হয় ট্রিপ্লোব্লাস্টিক, কিন্তু তাদের মধ্যেও কিন্তু আমরা সিলম দেখতে পাই না, সিলম হয়ে যায় অনুপস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন আছে কি না, যে কলা থেকে কার্সিনোমা জাতীয় ক্যান্সারের উৎপত্তি হয়, কার্সিনোমা জাতীয় ক্যান্সারের উৎপত্তি হয় সেটা মেইনলি কোথা থেকে হবে না? কার্সিনোমা জেনারেলি হয় হচ্ছে আবরণী কলার কোষ থেকে। আবরণী কলার কোষে যদি ক্যান্সার হয়ে যায় তখন সেটাকে আমরা কার্সিনোমা বলতে পারি। ব্লাডে হলে লিম্ফোমা বলতে পারি, ব্লাডের মধ্যে যোগকলাও পড়ছে, লিম্ফোমা বলতে পারছি। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? আবরণী কলায় যদি ক্যান্সার হয় তখন সেটাকে আমরা কার্সিনোমা বলতে পারি।
ওকে, নেক্সট আছে হচ্ছে হৃৎপেশি। হৃৎপেশি কিরম হবে? প্রথমত হৃৎপেশির মধ্যে আমরা হালকা স্ট্রাইয়েশনস দেখতে পাই, হালকা। তাহলে এটা হতে পারে কিরকম না, হালকা সরেক হতে পারে, হালকা হালকা স্ট্রাইয়েশনস আমরা দেখতে পাই। এবং তার সাথে সাথে অবশ্যই এটা হতে হবে কি, অনৈচ্ছিক, ইনভলেন্টারি। আমাদের ইচ্ছে অনুযায়ী আমরা হৃৎপেশিকে কি করতে পারি না, মুভ করতে পারি না। তাহলে সরেক এবং অনৈচ্ছিক হয়ে যাবে কি না, হৃৎপেশি। ফাইন। মানুষের জন্য অপরিহার্য কিছু ফ্যাটি অ্যাসিড, অপরিহার্য মানে কি, যেটি দেহে উৎপন্ন হয় না, আমাদের খাদ্যের উপর নির্ভর করতে হয়। যখনই আমরা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বলবো, সেরকমভাবে যেরকম আমরা অপরিহার্য ফ্যাটি অ্যাসিড পড়ছি, তোমাদের পড়তে হবে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের ব্যাপারে, যেগুলো আমাদের দেহে তৈরি হয় না, বাইরে থেকে খাবারের উপর নির্ভর করতে হয়। সেরকমই আছে কিছু সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, মানে যেটা খুব কম পরিমাণে স্লোয়ার রেটে আমাদের তৈরি হয়, যেমন হিস্টিডিন আর তার সাথে সাথে আর্জিনিন, এটা সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়ে। অনেক ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি, যেটা কিন্তু ছোট ছোট করে তোমরা নোট করে নিতে পারো। সেরকমই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের মধ্যে আছে কি, লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড এবং অ্যারাকিডোনিক অ্যাসিড। এই তিনটে কিন্তু আমাদের অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের মধ্যে পড়ে, যা আমাদের দেহে তৈরি হয় না, খাদ্যের ওপরে ডিপেন্ড করতে আমাদের হয়। ওকে, নিম্নলিখিত কোনটি গ্লুকাগন ক্ষরণ করে? তাই গ্লুকাগন কোথা থেকে ক্ষরণ হয়? আমরা জানি অগ্নাশয়। অগ্নাশয়ের মধ্যে দুটো পার্ট থাকে, অগ্নাশয় হলো একটা মিশ্র গ্রন্থি। তাহলে প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয় হলো একটি মিশ্র গ্রন্থি, যেখানে কি আছে না, অন্তঃক্ষরাও রয়েছে যেখান থেকে হরমোন বেরোচ্ছে, আর বহিঃক্ষরাও রয়েছে যেখান থেকে এনজাইম বেরোচ্ছে। তো অন্তঃক্ষরা পার্টের যে সেলগুলো, সেগুলোকে কি বলা হয় না, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে আলফা সেলগুলো থাকে, সেখান থেকে বেরোয় কি, গ্লুকাগন। আলফা সেলগুলো থেকে বেরোবে কি, গ্লুকাগন। এবং বিটা সেল থেকে বেরোবে কি না, ইনসুলিন। তাহলে কারেক্ট অপশন কোনটা হয়ে যাচ্ছে? আমাদের জিজ্ঞেস করেছে যে গ্লুকাগন কোত্থেকে খরিত হয়, আলফা সেল থেকে খরিত হবে। ওকে, নেক্সট বলেছে কি, যে আমাদের নিম্নলিখিত কোন অঙ্গটি পাচক উৎসেচক উৎপন্ন করে না? পাচক উৎসেচক তৈরি করে না। অগ্নাশয় তৈরি করছে, লালা গ্রন্থি থেকে টাইলিন খরিত হচ্ছে, পাকস্থলী থেকে পেপসিন খরিত হচ্ছে, কিন্তু যকৃৎ থেকে বেরোয় শুধুমাত্র পিত্ত লবণ। ঠিক আছে, এখানে কিন্তু কোনো উৎসেচক খরিত হয় না, উৎপন্ন হয় না। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, লাইপেজের উৎসেচকের সাবস্ট্রেট কোনটি? কোনটি লাইপেজ উৎসেচকের সাবস্ট্রেট? লাইপেজ মানে, লাইপেজ কথাটা কি থেকে আসছে না, লাইপেজ কি বলছে নামটা, নামটা বলছে লাইপেজ। কোনো কিছু লাস্টে এস থাকে মানে এনজাইম, আর লাইপ কথাটা আসছে কি থেকে না, লিপিড থেকে। লাইপেজ কাকে ভাঙবে? লিপিডকে ভাঙবে, তার মানে স্নেহ পদার্থকে ভাঙবে। নিউক্লিক অ্যাসিডকে ভাঙবে নিউক্লিয়েস, শর্করাকে ভাঙবে কি, অ্যামাইলেস, প্রোটিনকে ভাঙবে কি, প্রোটিয়েস। ঠিক আছে, তাহলে আনসার হয়ে যাবে কি, স্নেহ পদার্থ বা লিপিড। ওকে, নেক্সট কি বলছে দেখা যাক। কার্বক্সি পেপটাইডেস, ভেরি ইম্পর্টেন্ট এনজাইম। কার্বক্সি পেপটাইডেস, যেটা একটা পেপটাইড বন্ডকে কার্বক্সি দিক থেকে ভাঙে। অ্যামাইনো দিক থেকে কার্বক্সি দিক থেকে, একটা পেপটাইড বন্ডে যদি আমি বলি, এরকম যদি একটা পেপটাইড বন্ড হয়, একদিকে অ্যামাইনো গ্রুপ থাকে, একদিকে কার্বক্সিল গ্রুপ থাকে। তাহলে কার্বক্সি পেপটাইডেস কোথা থেকে কাটে না, কার্বক্সি পেপটাইডেস হচ্ছে কার্বক্সিল এন্ড থেকে কোনো পেপটাইডকে কাটতে পারে। তো কার্বক্সি পেপটাইডেসকে কাজ করার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট লাগে, যেটাকে বলা হয় কি, জিঙ্ক। কার্বক্সি পেপটাইডেসকে কাজ করার জন্য লোহা না, নিয়াসিন না, তামা না, লাগবে হচ্ছে জিঙ্ক লাগে কার্বক্সি পেপটাইডেসের কাজ করার জন্য। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, আচ্ছা, নেক্সট ল্যাকটেজ। ল্যাকটোজকে যদি ভেঙে দেয়, তাহলে আমি কার কথা বলছি এখানে, ল্যাকটোজ। ল্যাকটোজকে কে ভাঙছে? ল্যাকটেজ ভাঙছে। ল্যাকটোজকে যদি ল্যাকটেজ ভাঙে, কি তৈরি করবে? তৈরি করবে হচ্ছে গ্লুকোজ, তৈরি করবে হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। এটা হলো একটা ডাইস্যাকারাইড, যেটা গ্লুকোজ আর গ্যালাক্টোজ দিয়ে তৈরি হয়। তাহলে ল্যাকটোজকে ভেঙে তৈরি হবে গ্লুকোজ আর গ্যালাক্টোজ। গ্লুকোজ আর ফ্রুক্টোজ কার ক্ষেত্রে পাওয়া যাবে? যদি আমরা সুক্রোজকে ভাঙি উইথ সুক্রেজ, তাহলে আমরা গ্লুকোজ আর ফ্রুক্টোজ পেতে পারি। ওকে, কুফার সেল। কুফার সেল কাকে বলে? কুফার সেল বেসিক্যালি থাকে কোথায় না, লিভারে। লিভারে যে ফ্যাগোসাইটিক কোষগুলো থাকে, লিভারের মধ্যে যে ফ্যাগোসাইটিক কোষগুলো থাকে, তাকে বলা হয় কুফার কোষ। ঠিক আছে, অ্যাক্টিন, মায়োসিন,
ফাইব্রিন, এটা কোনোটা না, অ্যাক্টিন মায়োসিন পেশির সাথে রিলেটেড। কিন্তু লিভারের মধ্যে যে কুপার কোষগুলো থাকে সেগুলো হয় কি ফ্যাগোসাইটিক। ওকে, ওকে, নেক্সট কি বলছে দেখো, যে সেরাস পর্দা ফুসফুসকে ঘিরে থাকে, তাহলে প্রত্যেকটা ইম্পর্টেন্ট অর্গানকে ঘিরে থাকে কিছু পর্দা। যেমন পেরিকার্ডিয়াম কাকে ঘিরে থাকে, হার্টকে ঘিরে থাকবে। পেরিকার্ডিয়াম কাকে, কন্ড্রিয়াম কাকে ঘিরে থাকবে না, কন্ড্রিন মানে হচ্ছে কার কথা বলছে না, কার্টিলেজের কথা বলছে। পেরিটোনিয়াম হচ্ছে আমাদের দেহের বিভিন্ন অর্গানকে অ্যাট এ টাইম একটা বড় গহ্বরের মধ্যে ঢেকে রাখা হয়, সেটাকে বলছে পেরিটোনিয়াম। কিন্তু প্লুরা হলো এমন একটা স্তর যেটা কাকে ঢেকে রাখে, প্লুরা ঢেকে রাখে কাকে না ফুসফুসকে। প্লুরা হলো এমন একটা স্তর যেটা কাকে ঢেকে রাখছে না ফুসফুসকে ঢেকে রাখছে। ওকে, নেক্সট বলেছে হৃৎপিণ্ড যা দ্বারা আবৃত হয়, বললাম তাহলে যেরকম প্লুরা কাকে কভার করছে লাংসকে, সেরকম পেরিকার্ডিয়াম নাম থেকে বোঝা যাচ্ছে কাকে কভার করবে না হৃৎপিণ্ডকে। কার্ডিয়াম কথাটাই আসছে কি থেকে, হৃৎপিণ্ড থেকে, তাহলে কাকে কভার করবে, হৃৎপিণ্ডকে কভার করবে। ওকে, নেক্সট কি বলেছে, একটি প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের পরিমাণ কত, মানে পূর্ণবয়স্ক মানব হৃৎপিণ্ডের স্ট্রোক ভলিউম কত। স্ট্রোক ভলিউম মানে কতটা পরিমাণ ব্লাড অ্যাট আ স্ট্রোক যখন কার্ডিয়াক আউটপুট হচ্ছে, মানে অ্যাট এ টাইম যখন হাত থেকে ব্লাডটা বেরোচ্ছে, আমাদের যখন ডায়াস্টল হচ্ছে, ডায়াস্টল হওয়ার পর যখন ভেন্ট্রিকুলার সিস্টল হচ্ছে, মানে নিলয়ের যখন সংকোচন হচ্ছে, কতটা পরিমাণ ব্লাড যাচ্ছে না, স্ট্রোক ভলিউম হচ্ছে 70 ml। ইচ অ্যান্ড এভরি টাইমে কতটা পরিমাণ যাচ্ছে, 70 ml করে যাচ্ছে, যেটা দিয়ে আমরা কার্ডিয়াক ভলিউম বা কার্ডিয়াক আউটপুট বার করতে পারি। স্ট্রোক ভলিউমের সাথে হার্ট রেটকে মাল্টিপ্লাই করে, স্ট্রোক ভলিউমের সাথে আমরা হার্ট রেটকে মাল্টিপ্লাই করে, মানে 72 হচ্ছে আমাদের যদি হার্ট রেট হয়, তার সাথে যদি আমরা কাকে মাল্টিপ্লাই করি, তার সাথে যদি আমরা মাল্টিপ্লাই করি 70কে, তাহলে আমরা কার্ডিয়াক আউটপুট বার করতে পারি। তাহলে এর সাথে তোমরা অবশ্যই পড়বে অ্যাবাউট কার্ডিয়াক আউটপুট, পড়বে কার্ডিয়াক আউটপুট। ওকে, তো দ্যাটস অল। তো এগুলোই ছিল মোটমাট কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন এবং তার সাথে সাথে রিলেটেড টপিক ডিসকাস করলাম। আশা করি টপিকগুলো বোঝা গেছে। তো এই টপিকগুলোকে আরও ভালো করে পড়তে হবে। এই ধরনের কোয়েশ্চেন যেগুলো আমি সলভ করালাম, এগুলো কিছু PYQs ছিল, কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, সব কিছু গ্রেড 11 রিলেটেড আমি করেছি। এরকমই একটা 12 রিলেটেড ভিডিও আসবে তোমাদের কাছে, যেখানে 12-এর ইম্পর্টেন্ট টপিকগুলো করবো। আশা করি লাস্ট মোমেন্টে কোয়েশ্চেন রিভিশন করার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হলো। বুঝতে পারলে, ডাউট হলে অবশ্যই জিজ্ঞাসা করো। আর ইন কেস অফ এনি প্রবলেম, যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কন্ট্যাক্ট করো, কমেন্ট করো। আমি রয়েছি, তোমাদের আনসার সবসময় দিয়ে দিই, এখনও দিয়ে দেবো। আর কিছুদিনের মধ্যেই পরীক্ষা, ভালো করে প্রিপারেশন নাও যাতে তোমরা তোমাদের লক্ষ্যে খুব সুন্দরভাবে পৌঁছাতে পারো। তো তার জন্য তোমাদের প্রত্যেককে অল দ্য বেস্ট, আর সবসময়কার মতন থ্যাংক ইউ। ভালো করে প্রিপারেশন নিতে থাকো।